রেফারেন্স পিরিয়ডের দ্বিতীয়টি উত্থাপন করেছিলেন মাননীয় সদস্য শ্রী চিত্তরঞ্জন দেববর্মা। এখন আমি বন দপ্তরের দায়িত্বপ্রাপ্ত মাননীয় মন্ত্রীকে অনুরোধ করছি নিম্নোক্ত বিষয়বস্তুটির উপর ওনার বিবৃতি দেওয়ার জন্য। বিষয়বস্তুটি হল প্রাকৃতিক ভারসাম্য রক্ষা করার উদ্দেশ্যে অতি সত্বর রাজ্যের বন দপ্তর কর্তৃক প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া সম্পর্কে। মাননীয় ডেপুটি স্পিকার মহোদয়, মাননীয় সদস্য শ্রী চিত্তরঞ্জন দেববর্মা একটি রেফারেন্স এনেছেন, and I really thank him for this reference. আমি ওনাকে এটি বলবো যে ফরেস্ট ডিপার্টমেন্ট, it is not just in the last 15 months or 2 years, রাজ্যটা যখন গঠন হয় তখন থেকেই ফরেস্ট ডিপার্টমেন্ট রিলেন্টলেসলি কাজ করছে যাতে করে আমাদের বনের সম্পদকে আমরা রক্ষা করতে পারি। অ্যান্ড ডিফারেন্ট মিনিস্টার্স, আমি তো এই কয়েক মাস আগে মন্ত্রী হলাম, তার আগে থেকেই অল দি মিনিস্টার্স, অফিসার্স, ঘাটতি থাকতে পারে কিন্তু রিলেন্টলেসলি কাজ করছে যাতে করে আমাদের বনের সম্পদকে আমরা রক্ষা করতে পারি। I can tell that in the last 4 years, 2019 থেকে শুরু করে 2024, before I became minister, already 40,788 hectares forest land ke plantation er autadhin ana holo, and 2,392 kilometers of linear plantation roadside ebong river bank ei plantation gulo hoyeche. And after I took over 2024-25, the department has carried out afforestation program of about 10,131 hectares, out of which এই যে 10,000 হেক্টর প্লান্টেশন আমরা করেছি তার মধ্যে I have given more emphasis on commercially important bamboo species. 1,360 হেক্টর only bamboo plantation হয়েছে in 1 year, and we have taken more target কারণ প্রকৃতির ভারসাম্য রক্ষায় আপনারা সবাই জানেন it is only গাছ লাগালে পরেই এটা সম্ভব। কার্বন সিঙ্কিং, I want to tell in the house what is carbon sinking. এই যে আজকে কার্বনকে নিয়ে ব্যবসা হচ্ছে, many organizations they are coming and approaching to us যে যারাই গাছ লাগাচ্ছেন any type of trees, প্রাইভেট ল্যান্ড, ফরেস্ট ল্যান্ডে যে সমস্ত প্লান্টেশন হচ্ছে কার্বন ট্রেডিং হচ্ছে, কত কার্বন অ্যাবজর্ব হচ্ছে, দি কার্বন এই ইন্ডাস্ট্রিয়াল হাউসেস বা বিভিন্ন সোর্স থেকে প্রকৃতিতে যত কার্বন রিলিজ হচ্ছে তার চাইতে বেশি কার্বন অ্যাবজর্পশন করা ইট ইজ অনলি পসিবল when you do the plantation. এবং বাঁশ চাষ এটাকে খুব বেশি করে এই কার্বন সিঙ্কিংটা করে থাকে। And I'm so happy, I can tell you, maybe in the next 1 year, 2 years, কার্বন ট্রেডিং এর একটা পলিসি আমরা ইতিমধ্যেই তৈরি করেছি যাতে করে রাজ্যের কৃষকরা যারা গাছ লাগাবে নিজের প্রাইভেট ল্যান্ড, ফরেস্ট ল্যান্ডে, পাট্টা হোল্ডার্স যারা বিশেষ করে বন এলাকায় যারা বসবাস করছেন, এই কার্বন ট্রেডিং এর মাধ্যমে তারাও কিন্তু উপার্জন করতে পারবে। And then tree plantation, আপনারা বলবেন যে প্লান্টেশনগুলো হচ্ছে এইগুলোর মর্টালিটি রেট কেমন? Yes, mortality rate is also there. Without community support, আধারমুড়া, লংতরাই বা জম্পুই হিলসে যারা আছেন তাদের সহযোগিতা ছাড়া I don't think এই প্রকৃতির ভারসাম্য রক্ষা করা, ক্যাচমেন্ট এরিয়া, জলের আধারকে সুস্থভাবে রাখা এটা কখনোই সম্ভব না। So we are encouraging them.
আমরা তাদের এনকারেজ করছি। বিফোর দ্যাট I want to tell the House, Ek Ped Maa Ke Naam 2.0 campaign এ সারা রাজ্যে আমরা এই বছর মানে ইন দ্য লাস্ট ফাইন্যান্সিয়াল ইয়ার 19,12,000 সিডলিংস আমরা প্ল্যান্টেশন করেছি। মাননীয় মুখ্যমন্ত্রীর স্বনির্ভর পরিবার যোজনা এই প্ল্যানেও আমরা প্রায় 5,56,000 সিডলিংস 1,12,000 পরিবারকে আমরা বিতরণ করেছি অনলি ইন সিঙ্গেল ইয়ার। তো ফরেস্ট ডিপার্টমেন্ট ইজ ট্রাইং ইটস বেস্ট সো দ্যাট আমরা যেন প্লান্টেশন করে প্রকৃতির ভারসাম্য রক্ষা করতে পারি। অ্যান্ড দেয়ার আর মেনি অফ আর MLAs, জেলা সভাধিপতি, কাউন্সিলার্স, গ্রাম প্রধান, ওনারা আমার কাছে চিঠি লিখেন। ইভেন মিউনিসিপ্যাল কর্পোরেশনের চেয়ারম্যান যারা আছেন, দে আর অলসো ইন দেয়ার মিউনিসিপ্যাল কাউন্সিল এরিয়া ওনারাও প্লান্টেশন করে থাকেন। ফ্রি সিডলিংস দেওয়া হচ্ছে। প্লান্ট গার্ড, যাকে আমরা বাংলায় খগড়া বলি, আই এম শিওর ইট ইজ খগড়া, এটা আমরা দিয়ে থাকি। wherever requests are coming, then and then আমরা এটাকে করতে চেষ্টা করছি। নাও লাইভলিহুড, এই যে ফরেস্ট ডিপার্টমেন্টের মাধ্যমে আমরা যারা বনের এলাকায় বসবাস করছেন তাদেরকে আমরা উৎসাহ দিচ্ছি, আপনারা এই গাছকে নষ্ট করবেন না। গাছ নষ্ট না করে আপনাদের বিকল্প একটা কর্মসংস্থান আমরা করছি। তাতে আমরা কি কি করছি? 1,355 earthen check dam, Model 1 and Model 2 we have constructed, এবং এই বছর Model 3 check dam, যেটা উন্নত মানের কংক্রিট দিয়ে হবে, সেখানে যেন আমরা পিগার ফিশারি এবং বিভিন্ন ধরনের লাইভলিহুড প্রজেক্ট যেন আমরা আনতে পারি। মাছ চাষ ছাড়াও সেখানে যেন ইকো ট্যুরিজমের ব্যবস্থা করতে পারি। ওই সমস্তভাবে আমরা আর্থেন চেক ড্যাম তৈরি করে সেখানে জলের আধার তৈরি করতে চেষ্টা করছি। ইকো ট্যুরিজম, এটা আমার মন্ত্রিত্ব হওয়ার আগেই মাননীয় মুখ্যমন্ত্রী সেই সময় ফরেস্ট মিনিস্টারের চার্জে ছিলেন। Under his leadership at that time, Tripura Natural Trails and Resorts Public Sector Undertaking established হলো ত্রিপুরায় 2022 সালে। And ecotourism কে যেন আমরা ত্রিপুরায় আরো বেশি করে ট্যুরিস্টদের আকৃষ্ট করতে পারি, তার জন্য কিন্তু TNTR in few places শুরু করে দিয়েছে কাজ। আমি বলছি দম্বুর বায়োডাইভার্সিটি পার্ক, যেটা নাকুছড়া, তুইচিন্তা, এখানে সীতাছড়া আমরা বলি, জম্পুই হিলস, এই তিনটি জায়গায় TNTR অলরেডি স্টার্টেড দি ইকো ট্যুরিজম অ্যাক্টিভিটিস, যাতে করে সেখানে যারা সে এলাকায় বসবাস করে তারা অংশীদার হতে পারে, সেই ধরনের কাজ আমরা করছি। এনএন IGDC প্রজেক্টে আপনারা নিশ্চয়ই অনেকেই খবরের কাগজে দেখতে পেয়েছেন যে হ্যান্ডলুমটাকে যেন ত্রিপুরায় আরো শক্তপুক্ত করা যায়, তার জন্য আমরা প্রায় 126টি ভিলেজে এন্ট্রি পয়েন্ট অ্যাক্টিভিটিসের আওতাধীন ইয়ার্ন ডিস্ট্রিবিউশন করেছি। সোলার লাইটস, ড্রিঙ্কিং ওয়াটার ট্যাঙ্ক, কমিউনিটি হল, টয়লেট ফ্যাসিলিটিস, প্যাসেঞ্জার শেড ইত্যাদি এই কর্মসূচিগুলো আমরা গ্রহণ করেছি। 200 youths from the forest areas যারা এই BDP এরিয়াতে থাকবে, তাদের 200 জনকে আমরা এনগেজ করেছি। ভিলেজ কমিউনিটি ওয়ার্কার, টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট, টেকনিক্যাল অফিসার ইত্যাদি পদে। এবং আপনারা এটাও জানবেন যে ইতিমধ্যেই ত্রিপুরায় বিভিন্ন সেলফ হেল্প গ্রুপগুলো যারা বনের এলাকায় বসবাস করছেন, ওরা স্বাবলম্বী হতে শুরু করেছে। And I have requested our
PCCF and of CU and PD of the project যেভাবে মাছ চাষগুলো হচ্ছে এগুলো আমাদের মাননীয় সদস্যরা যেন দেখতে পান। এইভাবে প্যাকেজিং করে ওই বাংলাদেশ থেকে যেভাবে আম আসছে ত্রিপুরায় এইভাবে ব্যবস্থা করার জন্য আমি ইতিমধ্যেই বলেছি এবং অল মেম্বার্স এখানে আপনারা যেভাবে বলছেন এটি কি শুধু শাসক দলের মেম্বার হবে, নিশ্চয়ই না, অল মেম্বার্স উই উইল ডেফিনেটলি শো যে এই মাছগুলো আমি নিজে দেখেছি। আই ওয়েন্ট টু নর্থ ডিস্ট্রিক্ট, হঠাৎ করে আমি বললাম, আগে থেকে ওরা প্রস্তুত ছিল না, আমি বললাম ওই বিডিপিকে আমি যাব, আমাকে নিয়ে চল। দে টুক মি অ্যান্ড রিয়েলি আই এম হ্যাপি টু সি দি প্রগ্রেস অফ দিস ওয়ার্ক। এবং এইটার ক্রেডিট কিন্তু সরকারের, এটা কোনো ব্যক্তি বিশেষের ক্রেডিট হতে পারে না, বিকজ এন্টায়ার গভর্নমেন্ট মেশিনারি ইজ ওয়ার্কিং ফর দিস। 5 লক্ষ করে প্রত্যেকটা সেলফ হেল্প গ্রুপকে আমরা দিয়েছি এবং বিডিপিকের যে কমিটিগুলো আছে প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্টের জন্য যে কমিটিগুলো আছে তাদেরও 5 লক্ষ টাকা করে, অর্থাৎ 10 লক্ষ টাকা এভরি ভিলেজে অনলি ফর এন্ট্রি পয়েন্ট অ্যাক্টিভিটিস। এবং আগামী দিন যেগুলো হবে সেগুলো হচ্ছে ফরেস্ট রিসোর্সেসগুলোকে একটা গোডাউনের মতো সৃষ্টি করে সেইখান থেকে কিভাবে বাজারজাত করা যায় সেগুলোর ব্যবস্থাপনা আমরা গ্রহণ করছি। সো ওভারঅল আই ক্যান টেল দ্য অনারেবল মেম্বার শ্রী চিত্তরঞ্জন জি দ্যাট আমাদের কোনো খামতি থাকবে না, আমাদের কোনো ঘাটতি থাকবে না কাজের ক্ষেত্রে। উই অলসো উড লাইক টু টেল ইউ দ্যাট এলিমেন্ট প্রজেক্ট ইতিমধ্যেই মার্চ মাস থেকে শুরু হয়ে গেছে। 41,700 হেক্টর প্লান্টেশনের ড্রাইভ সেখানেও আমরা দেব এবং আগামী 25 তারিখ, এই মাসের 25 তারিখ অনেক জায়গায় মানে সমস্ত ডিস্ট্রিক্টে এক পেড় মা কে নাম সেবা পর, এটা ভারত সরকারের নির্দেশে প্রতিটি ডিস্ট্রিক্টে গিয়ে মাননীয় মন্ত্রী মহোদয়গণ এবং বিধায়কগণ থাকবেন। এইভাবে বলেছি যে আমাদের 50,000 বৃক্ষরোপণের যে টার্গেট 17 তারিখ থেকে মহাত্মা গান্ধীজির জন্মদিন 2রা অক্টোবর পর্যন্ত সারা দেশে যে বৃক্ষরোপণের কর্মযজ্ঞ চলছে এটাকে সফল করার জন্য আমি সমস্ত বিধায়কগণ, মাননীয় মন্ত্রী মহোদয়গণ, মাননীয় মুখ্যমন্ত্রী এবং মাননীয় ডেপুটি স্পিকারের কাছেও আমি আবেদন রাখবো আমাদের সবার যেন প্রচেষ্টা থাকে দ্যাট উই শুড বি নাম্বার 1 ইন দি কান্ট্রি। আমি সেদিন রিভিউতে বলেছি, why did you give me only 50,000 target? I think I could have taken 5 lakhs. আমাকে বলা হলো যে দেববর্মাজি রাজ্যের সাইজ দেখে দেখে এগুলো করা হয়েছে, আপনি যদি লাগাতে পারেন প্লিজ গো আহেড। সো আমি বললাম যে আমরা একদিনেই 10 লক্ষের উপর বৃক্ষরোপণ করলাম 25 তারিখ জুন, and this 50,000 in single day we are ready, CRPF, TSR, বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে হিসেব করে this target we are fulfilling. তো আমি মাননীয় সদস্যকে এটি বলবো যে প্রকৃতির ভারসাম্য রক্ষা মানেই গাছ বাঁচাতে হবে, গাছ লাগাতে হবে। and you will appreciate that urban forestry কেও আগরতলাকে আমি সেদিনই মিটিং করে বলেছি, দিল্লিতে যখন আমরা ল্যান্ডিং এর ঠিক আগে দিল্লি শহরটার মধ্যে যখন আমরা পরিক্রমা করি আকাশে, আই রিয়েলি লাভ দি গ্রিনারি অফ আওয়ার ক্যাপিটাল, ন্যাশনাল ক্যাপিটাল। একদম ছোট ছোট জায়গায় প্রতিটি ক্ষেত্রে আমি দেখেছি যে দে হ্যাভ গ্রিনারি। ওই ধরনের গ্রিনারির ব্যবস্থা আগরতলা, উদয়পুর, কল্যাশহর, আমাদের সমস্ত শহর এবং নগর যে সমস্ত জায়গায় আছে সেখানে আইডেন্টিফাই করে কিভাবে এই ধরনের গ্রিনারির ব্যবস্থা করতে পারি। ডিপার্টমেন্ট অলরেডি স্টার্টেড দি ওয়ার্ক অ্যান্ড উই হ্যাভ ইনাফ ফান্ডের কোনো সমস্যা নেই, দ্যাট মাচ আই ক্যান টেল, অ্যান্ড দিজ অল ড্রাইভ উইল হ্যাপেন। মাঝে মাঝে মাননীয় সদস্যরা, মন্ত্রী মহোদয়গণদের আমি অনুরোধ করতেই থাকবো
যে এই বিষয়ে আমরা সবাই যদি সতর্ক থাকি, we can definitely mitigate the climate change. Climate change ক্ষেত্রে বন্ধ করা যাবে না, বাট এটাকে মিটিগেট করার বিভিন্ন পদ্ধতি আছে। এই পদ্ধতি একটাই, যে গাছ লাগাতে হবে, গাছ বাঁচাতে হবে। থ্যাংক ইউ সো মাচ। মাননীয় ডেপুটি স্পিকার স্যার, আমরা অনেক ইনফরমেশন পেয়েছি মাননীয় বনমন্ত্রী থেকে। তারপরেও আমি কিছু এই ব্যাপারে ওনার কাছে জানতে চাই। আমরা জানি বন ছাড়া তৎসঙ্গে যে বায়োডাইভার্সিটি আছে সেইগুলি ছাড়া কিন্তু ত্রিপুরায় কেন, এই পৃথিবীতে মানব জীবন বেঁচে থাকবে না। এই ত্রিপুরায় শুধু নয়, সারা নর্থ ইস্ট, সারা ভারতবর্ষেই এটা পরিলক্ষিত হয় যে যেমন ত্রিপুরাতে অন্তত আরো 70-75 বছর আগে যেখানে আমরা দেখেছি ঘন জঙ্গল ছিল। ঘন জঙ্গল মানে এতই ঘন জঙ্গল যে বৃষ্টি বাদল হওয়া সত্ত্বেও ভূমির যে ক্ষয় এখন যেভাবে আমরা দেখছি সেইভাবে কিন্তু ভূমির ক্ষয় হতো না। কারণ বৃষ্টির জল ঘন জঙ্গলের মাধ্যমে যখন দ্রুতভাবে ভূমির উপরে পড়ে না বা মাটির উপরে যখন পড়ে না, খুব আস্তে করে পড়ে, তখন ভূমি ক্ষয় হয় না। কিন্তু ত্রিপুরাতে আমরা সবাই জানি নূতন ধরনের বা প্রজাতির যে গাছ লাগানো হয়েছে, সেই ক্ষেত্রে ত্রিপুরার যে ঘনত্ব, বনভূমির বনের যে ঘনত্ব সেটা আর নেই। সেই কারণে কিন্তু ভূমিক্ষয় সেটা রোধ করা যাচ্ছে না। এবং সেই কারণেই আমাদের সারা ত্রিপুরাতে ইনক্লুডিং হাওড়া নদী নাব্যতা কমে গেছে। বিভিন্ন ছড়া, বিভিন্ন নদীরও নাব্যতা কিন্তু ধীরে ধীরে কমে আসছে। মাননীয় মন্ত্রী উল্লেখ করেছেন যে বাঁশ রোপণের ফলে সেই ভূমি ক্ষয় রোধ করা যায়। তো আমি জানতে চাইব যে এই যে ভূমির ক্ষয়, সারা ভূমি ক্ষয় রোধ করার যে প্রয়োজন সারা ত্রিপুরাতে, ছড়াই হোক, সেটা আমরা লক্ষ্য করি সাধারণত বাঁশের মাধ্যমেই এটা সম্ভব। ছড়ার পার এবং কিভাবে আবারও ভূমির ক্ষয় বৃক্ষরোপণের মাধ্যমে, যেটা আমরা এখন যেই ক্ষতির সম্মুখীন হচ্ছি, সেটাকে কিভাবে আমরা রোধ করতে পারি, এবং এটা তার জন্য একটা পরিকল্পনা গ্রহণ করা, এবং এই পরিকল্পনা যেন সময় সাপেক্ষ হয়। 10 years, 5 years, 15 years, এই ধরনের পরিকল্পনা বন দপ্তরে আছে কিনা। মাননীয়, 2 মিনিট একটু আলোচনা করব। কে বলবেন? মাননীয় ফরেস্ট মিনিস্টার যেভাবে এফরেস্টেশন নিয়ে আলোচনা করেছেন, আমি শুনে খুব খুশি হয়েছি। তার সঙ্গে একটা জিনিস যেটা উনি উল্লেখ করেননি, সেটাই আমি পয়েন্ট আউট করতে চাইব। এফরেস্টেশনের সঙ্গে যেভাবে ডিফরেস্টেশন হচ্ছে, বনায়ন ধ্বংস করা হচ্ছে, আমি এন্টার ত্রিপুরার কথা তো জানি না। আমি নর্থ ত্রিপুরাতে আমাদের লালজড়ি, দামছড়া, পেচারতল এবং উনুকুটি পাহাড় অঞ্চলের যে
গত 40-50 বছরের পুরনো যে আমাদের বনায়ন সৃষ্টি করা হয়েছিল, সেইগুলি বনদস্যুরা প্রতিদিন কেটে কেটে জঙ্গলকে এবং বড় বড় গাছগুলিকে কেটে এগুলি মার্কেটে বিক্রি হচ্ছে। এবং আমাদের ধর্মনগর যে শহর, ধর্মনগর শহরের যে ফার্নিচার এবং ঘরের কাজের যে ফার্নিচারগুলি ইউজ করা হচ্ছে, তা 50% হচ্ছে সেই জঙ্গল থেকে যে গাছ কাটাগুলি কেটে নিয়ে এসে মার্কেটে বিক্রি করা হচ্ছে সেইগুলি। এই ব্যাপারে গভর্নমেন্ট কি উদ্যোগ গ্রহণ করবে যাতে ডিফরেস্টেশন না হয়, সেটা আমি জানতে চাইব। এটার সঙ্গে আমি মাননীয় পরিষদীয় মন্ত্রী রতনলালজিকে ধন্যবাদ জানাবো যে 18-তে আমি যখন আগরতলাতে এসেছি, আমি খবর পেয়েছি 5টা আমের চারা আমাদের বাড়িতে দেওয়া হয়েছে এগ্রিকালচার দপ্তর তরফ থেকে, সেই জন্য স্পেশাল ধন্যবাদ। তার সঙ্গে আরেকটু জানতে চাইব যে অ্যাফরেস্টেশনের জন্য যেভাবে উনি লাখ লাখ হেক্টরে প্ল্যান্টেশন লাগানোর কথা বলেছেন, লেকিন এই প্ল্যান্টেশনের মধ্যে ম্যাক্সিমামগুলি দেখা যাচ্ছে মেনটেন্যান্সের অভাবে সেইগুলি গ্রো হচ্ছে না। এবং সেই জন্য আমাদের যে প্রতি বছরের যে বাজেটে অ্যামাউন্টটা স্যাংশন করা হচ্ছে, তার বড় একটা অংশ আমরা খরচ করতে পারছি না, সেটা ফেরত যাচ্ছে। যে অডিট রিপোর্টে স্টেট ফাইন্যান্স অডিট রিপোর্ট 2022-23 গত 5 বছরের এখানে যে টাকাটা আমরা খরচ করতে পারিনি তার উল্লেখ রয়েছে। 2019-20 15 কোটি টাকা, 2020-21 47 কোটি টাকা, 2021-22 94 কোটি টাকা, এবং 22-23 126 কোটি টাকা, আর 23-24 124 কোটি টাকা যেটা আমরা ব্যয় করতে পারিনি, সেটা ফেরত গিয়েছে। এবং 2024-25 যে অরিজিনাল বাজেট করা হয়েছিল 685 করোড়, সেটাকে রিভাইজড বাজেটে করা হয়েছে 514 করোড়, 171 কোটি টাকা রিভাইজড বাজেটে ঘাটানো হয়েছে। এবং এই বছরে যে বাজেট করা হয়েছে 2025-26 716 কোটি টাকা। তো আমার মাননীয় মন্ত্রী মহোদয়ের কাছে আবেদন থাকবে, এই যে টাকাটা আমরা খরচ করতে পারছি না, ফেরত যাচ্ছে, বা যেভাবেই হোক সেই টাকাটা ইউটিলাইজেশন হচ্ছে না, এফরেস্টেশনের কাজে যাতে এই টাকাগুলিকে আগে খরচ করা হয় সেই ব্যাপারে ঠিক আছে, ওকে, নমস্কার। মাননীয় চিত্তরঞ্জন দেববর্মার যে রেফারেন্সের বিষয়ে মাননীয় মন্ত্রী বলেছেন বিস্তারিতভাবে, এবং সুন্দর একটা প্ল্যান উনি উপস্থাপন করেছেন আমাদের রাজ্যের জন্য। এখন ত্রিপুরা কিন্তু অন্যান্য রাজ্যের মতো না। ত্রিপুরাতে জনগণ এমনিতেই গাছ লাগায়, একটা আছে, কারণ গাছটাও একটা তাদের প্রফিটেবল আছে, এখান থেকে ইনকাম হয়। এইটা কিন্তু মানে ত্রিপুরাতে আছে। বাড়ি ঘরে মানুষ গাছ লাগায়, বাড়ির পাশে লাগায়, ওইটা বিক্রি করে এক সময় গিয়ে ভালো টাকা সেখানে আসে। এছাড়া এখন কতগুলি জিনিস আছে, আমলকি, আমরা, এই সমস্ত, এগুলি তো ভালো টাকা আসে। তাহলে গাছ লাগানোর একটা অভ্যাস মানুষের আছে। এখন এই যে প্ল্যানটা বলেছেন, এটাতে শুধু বন দপ্তরের জায়গা না, অ্যাকচুয়ালি পাট্টার যে জায়গা আছে, মানে বিশেষ করে আমাদের উপজাতি এলাকাতে, সেই পাট্টার জায়গাটা যদি সেইভাবে ব্যবহার করতে পারে, তাদেরকে যদি ফিনান্সিয়ালি মানে করা যায়, সাহায্য করা যায়, অথবা দেখিয়ে দেওয়া যায়, ওই জায়গাটাকে যদি ব্যবহার করতে পারে, তাহলে বনভূমিও টিকলো, আবার ইনকাম জেনারেট হলো ওই অংশের মানুষের জন্য। কাজে এটার উপরে একটু বেশি জোর সেখানে দিতে হবে। আর দ্বিতীয়ত হলো যে আপনার গাছটা যেটা আপনি দিচ্ছেন, যে লক্ষ লক্ষ চারা এগুলি দিচ্ছেন, সেটা একটা অবস্থায় যাওয়ার, মানে ছোট থেকে একটু বড় হওয়া পর্যন্ত অন্তত এই জায়গাটা যাতে রক্ষণাবেক্ষণটা ঠিকভাবে হয়। না হলে কিন্তু আমি দেখেছি, আমার আছে অভিজ্ঞতার মধ্যে, এগুলিতে সেইভাবে রক্ষণাবেক্ষণ না হওয়ার ফলে ছোট অবস্থায় এগুলি মানে বিভিন্ন পশু নষ্ট করে ফেলে, খেয়ে ফেলে। কাজে ওই জায়গাটা রক্ষণাবেক্ষণটা যাতে ঠিক হয়, এটার সাথে আপনার বাজেটের সাথেই সেটা রাখা। আরেকটা হলো রক্ষা করা পরবর্তী সময়। সেখানে বলেছেন শৈলেন্দ্রবাবু, আমি আপনাকে শুধু জাস্ট দুটা বিষয় বলবো। সেই রক্ষার ক্ষেত্রে আপনার তো সেই ধরনের এত ম্যান পাওয়ার নেই, তাতে ধরেন হোমের সাহায্য নিতে পারেন আপনার, সেখানে টিএসআর বা এই সমস্ত সাহায্য নেওয়া যেতে পারে। কারণ হলো যেটা বলেছে সেই ধরনের একটা ঘটনার কথা বলি, একটা আপনার সময়, একটা আপনার আগে। আমাদের যে অংশীদারি বনায়,
অংশীদারি বনায়নে কাঠালিয়া ব্লকে কালাপানিয়া গাঁওসভাতে সোনাপুর গাঁওসভা ছিল, এখন ভাগ হয়েছে, 1200খানি জায়গাতে ব্যাপক পরিমাণ গাছ লাগানো হয়েছিল। এখন দেখা যায় অল্প কয়েকজন একটু বাহুবলী এরা এই কমিটি চেঞ্জ করে নিজেরা কমিটি করে এই পুরো জায়গাটা 5-6 জনে দখল করে ফেলেছে। আর টোটাল গাছ এখান থেকে কেটে দিয়েছে, হাজার হাজার গাছ কেটে দিয়েছে। কেটে সবটাতে এখন রাবার লাগিয়ে তারা 2 কানি 3 কানি করে বিক্রি করছে, 1200 কানি জায়গা। আরেকটা হলো এখন গত 4 মাস ধরে চলছে কাঠালিয়া থেকে নিদয়া একদম মেইন রুট। এই মেইন রুটের 2 পাশে এটা হলো তৃষ্ণা অভয়ারণ্যের জায়গা। এখানে দেখা যাচ্ছে রাস্তার কিনারের কয়েকটা গাছ আছে, আর ভিতরের সমস্ত গাছ কেটে দিচ্ছে। কেটে দিয়ে এখানে রাবার বাগান লাগানো হচ্ছে। নির্দিষ্ট কিছু লোক একটু শর্ট করেন শর্ট করেন। আমি আধা মিনিটের মধ্যে শেষ করে দিচ্ছি। আপনার দপ্তরের লোকরা যায় সেখানে, কিন্তু কি কারণে জানি এরপরে তারা ফিরে আসে, আর ব্যবস্থা সেখানে গ্রহণ করা হয় না। এখানেও কিন্তু শত শত কানি, শত শত একদম মানে সোনামুড়া বিলোনিয়া মেইন রোডের পাশে। কাজে এটা ঠিক আছে, আপনার যে পরিকল্পনা এটা ঠিক আছে, দারুণভাবে এটা সমস্ত মানুষ, কিন্তু এভাবে কেটে নিলে তাহলে পরে কিন্তু যেটা লাগালেন সেটা আবার নষ্ট হয়ে যাচ্ছে অল্প কিছু লোকের জন্য। কাজে এটাতে একটু কঠোর পদক্ষেপ নেওয়ার জন্য আমি আবেদন করছি। হ্যাঁ, কিছু কইবেন? হ্যাঁ, আমি একটা ছোট্ট একটা পয়েন্ট অফ ক্লারিফিকেশন আমার মিনিস্টার ক্লারিফিকেশন দরকার। জাস্ট অ্যাড ছোট্ট না, আচ্ছা কও। আচ্ছা, কারণ এটা ছোট হলেও একটু ইম্পর্টেন্ট বিষয়। প্রাকৃতিক ভারসাম্য রক্ষার উদ্দেশ্যে অতি সত্বর রাজ্যের বন দপ্তর কর্তৃক প্রয়োজনীয় উদ্যোগ সম্পর্কে আমাদের যে মাননীয় বিধায়ক যে বিষয়টা এনেছেন খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এখানে আমি যেটা অ্যাড করতে চেয়েছি সেটা হচ্ছে আমরা প্রাকৃতিক যে ভারসাম্য রক্ষার ক্ষেত্রে শুধু গাছপালা না, আমাদের হাতি আছে বনে, বান্দর আছে। এখন দেখা যাচ্ছে বিশেষ করে আমরা যারা গ্রামে বাস করি, বান্দরের যে যন্ত্রণা, আমাদের যারা কৃষকরা আছেন গ্রামে, তারা বানরের যন্ত্রণায় তারা কৃষি করতে চাইছে না। সুতরাং আমার মাননীয় মন্ত্রীকে অনুরোধ থাকবে বান্দরের খাবার জন্য যাতে জাম্বুরা, কাঁঠাল এগুলা বনে লাগানো হয়, যাতে তাদের খাদ্য তারা সেই বনেই পায়। কারণ আমরা দেখতে পাই আমাদের গ্রামে গঞ্জে অনেকের বাড়িতে পর্যন্ত ঢুকে যায়, তাদের এখন বনের মধ্যে খাবার নেই, কলাও নেই, কলার থুরি সব মানে শুরু করার আগে কেটে ফেলা হয়। সুতরাং সেদিকে আমাদের নজর দেওয়া উচিত, কারণ সেটাও আমাদের প্রাকৃতিক ভারসাম্য রক্ষা। সেটাই আমি ঠিক আছে, ধন্যবাদ। 1 মিনিটে শেষ করেন। খুব সুন্দর একটি বিষয়, কিন্তু গাছ মাটি ছাড়া হবে না। হ্যাঁ, কিন্তু কি করুন ওনারা তো না না, আরো তো আছে। 1 মিনিট কোশ্চেনের সিস্টেম হলো 3টা ম্যাক্সিমাম কর। এটা যদি সব, এটা ঠিক আছে, ইম্পর্টেন্ট তো আছে, এটার সাথে আপনি যে বলবেন কি এটার সাথেই হ্যাঁ, এটার সঙ্গে 1 মিনিটে শেষ করেন। প্রথমত গাছ মাটি ছাড়া চলবে না, কিন্তু আমাদের মাটির স্বল্পতা আস্তে আস্তে কমছে। বিজ্ঞানীরা বলছে 2040 সালের মধ্যে 30% নগরায়নের অন্তর্ভুক্ত সেখানে হবে, কাজে মাটি আমাদের কমবে। 2 হচ্ছে মরুভূমির বিস্তার বাড়ছে বিজ্ঞানীদের ভাষায়। আমাদের এখানেই ত্রিপুরাতে সার্ভে করেছে একজন অধ্যাপিকা, সার্ভে করে দেখেছিল, এবং এটা সত্য যে আমরা বাড়িঘর করছি প্রচুর, যার ফলে সব হচ্ছে পাক্কা কনস্ট্রাকশন, মাটি আস্তে আস্তে কমে যাচ্ছে এবং দ্রুত এগুলো বাড়ছে আবাসন, যার ফলে দেখা গেছে যে মাটির পরিমাণ আমাদের সেখানের মধ্যে কিন্তু কমে আসছে। আমি জাস্ট 3টা সার্ভে যেগুলো আমাদের ভবিষ্যতের বিষয়গুলোর সঙ্গে জড়িত, আরে এই জায়গার মধ্যে দাঁড়িয়ে কিছু জায়গাকে প্রোটেক্ট করা, এটা বন দপ্তরের প্রয়োজনীয়তা সেখানে আছে। আমি ব্যাঙ্গালোরের লালবাগের কথা বলবো, বিরাট বাগান। কলকাতা বোটানিক্যাল গার্ডেনের কথা আবার বলবো, বেঙ্গালুরু গেছে একটু আমি উদাহরণ হিসেবে বলছি। দিল্লির নেহেরু পার্ক,
এগুলো কিন্তু কেউ দখল নিতে পারবে না। আমার মন্ত্রীর কাছে বক্তব্য, ত্রিপুরাতে বোটানিক্যাল গার্ডেন আমরা করতে পারিনি, এটা ঠিক আছে, ঠিক আছে, সায়েন্স ঠিক স্টুডেন্টদের আছে। জন্য। ত্রিপুরাতে একটা ভালো বোটানিক্যাল গার্ডেন প্রয়োজনে 2টা বোটানিক্যাল গার্ডেন তৈরি করা যায় কিনা, যেটার ভেতরে বিভিন্ন প্রজাতির গাছ থাকবে, এটা একটা সংরক্ষিত থাকবে, একটা বিরাট সম্পদ ঠিক আছে। হিসাবে তৈরি হবে। এই জিনিসগুলো আমাদের সেখানের মধ্যে দেখা ঠিক যাবে। আছে, বসেন। হ্যাঁ, মাননীয় মন্ত্রী। মাননীয় উপাধ্যক্ষ মহোদয়, আমি খুব খুশি যে এই ব্যাপারটা নিয়ে যে মাননীয় সদস্যরা, ইট ইজ নট পয়েন্ট অফ ক্লারিফিকেশন, ওনারা কি ভাবছেন বন দপ্তরকে নিয়ে এটা ব্যাখ্যা করেছেন। I can only tell, let me answer the concern of honorable member যিনি এনেছেন, যে বৃষ্টির জল ধরে রাখা। You are right that bamboo has maximum capacity of absorbing it. Soil conservation পক্ষেও কিন্তু ব্যাম্বু খুব ভালো। এইটাকে মাথায় রেখেই we already took, the work is in progress, catchment area treat করা, এবং নট অনলি ফরেস্ট ডিপার্টমেন্ট, একটা এনজিও আসছে, তাদেরকে আমরা আমবাসার কয়েকটা জায়গা দিয়েছি। উই হ্যাভ অলরেডি গিভেন দেম যে এই জায়গায় ক্যাচমেন্ট এরিয়াটাকে ট্রিট করো। সি দি ওয়াটার, এই যে নদীতে আসছে, এটা কোথা থেকে আসছে, there is a source, এবং সেই জায়গাটাকে বলে ক্যাচমেন্ট এরিয়া, অ্যান্ড উই আর ডুইং দ্যাট। এবং আপনি যেভাবে বলেছেন, আই থিঙ্ক দপ্তরের আধিকারিকরাও শুনছেন এটা। নট আই অ্যাজ এ মিনিস্টার, ইভেন the wishes, the will of the officers, of the employees also equally important. তো তাদেরকে সঙ্গে নিয়ে এগুলো করা, and I'm very happy that you have raised this point. Secondly, এখানে বাজেটের যে কথা আপনি বলেছেন, I don't think it is for afforestation. তবে কিছু কিছু জায়গায় ফরেস্ট ডিপার্টমেন্ট cannot take this program, কারণ এই যে পাট্টা ল্যান্ডের যে ডিমার্কেশন, এখনো কিন্তু এটা সঠিকভাবে হয়নি। সো ওয়ান্স আই কল দি রেভিনিউ সেক্রেটারি, পিসিসিএফ এন্ড হফ এবং ট্রাইবাল ওয়েলফেয়ার সেক্রেটারিও সেখানে ছিলেন, কারণ 3 দপ্তরের সমন্বয়ে এগুলোকে করতে হবে। ফরেস্ট ইজ নট দি ডিপার্টমেন্ট, অ্যালটমেন্ট করার ক্ষেত্রে কিন্তু ফরেস্ট পারবে না, ইট ইজ উইথ দি এসডিএম। ফরেস্ট শুধু জায়গা দেখিয়ে দিতে পারবে, দিস ইজ দি ল্যান্ড, আর আমাদের বলুক যে এই পাট্টা হোল্ডারের জায়গাটা এটা, তখন আমরা দিয়ে দেব। এই ডিমার্কেশন না হওয়াতে কি হচ্ছে, যেখানেই ফরেস্ট ডিপার্টমেন্ট যাচ্ছে সেখানে 2 জন হাত তুলে বলছে এটা আমার জায়গা, এখানে আমরা করতে দেব না, অ্যান্ড দেয়ার আর ডিসপিউটস লাইক দিস। আমার মনে হচ্ছে যে এই যে অ্যাফরেস্টেশন প্রোগ্রামে আপনি যা বাজেটের কথা বলেছেন, দিস মে বি দি ইফেক্ট অফ দ্যাট। হাউএভার, এই ধরনের যে বাজেটে যদি কোনো ধরনের ঘাটতি থাকে বা আমরা খরচ করতে পারিনি, উই আর অলওয়েজ রিভিউইং, এবং আমি নিজে উৎসাহিত করছি এই অফিসারদের যে কোনোভাবে এর টাকা যেন খরচ করতে না পারে, এই ধরনের পরিস্থিতি যেন না হয়। সো উইল ডেফিনেটলি টেক কেয়ার অফ ইট। আর আমাদের যিনি ইনচার্জ বিরোধী দলনেতা, উনি বলেছেন যে পাট্টার ক্ষেত্রে বা বাহুবলীদের ক্ষেত্রে আপনি যেটা বলেছেন, ফার্স্ট টাইম আমি কিন্তু আপনি আমার নজরে এনেছেন। আমার মনে হয় আমি অনুরোধ করব মাননীয় বিধায়ক বা এনি মেম্বার ইন দি হাউস, যদি এই ধরনের কিছু থাকে আপনারা আপনাদের পেড ইউজ করুন, একটা চিঠি দিন। সেদিন কৃষক সভা থেকেও কিছু নেতৃত্বরা এসছেন, অ্যান্ড আই হ্যাভ হার্ড অল দেয়ার প্রবলেমস, এবং সঙ্গে সঙ্গে তেলিয়ামুড়া ডিএফওকে ডেকে এনে কারা হাতির আক্রমণে আক্রান্ত হয়েছে, কারা পায়নি, ইনস্ট্যান্টলি আই টুক অ্যাকশন। এবং যেহেতু আপনারা বিধানসভার সদস্য, ইট ইজ ইয়োর রাইটস, আপনারা লিখবেন, জানাবেন। এবং যেহেতু আপনি বলেছেন বাহুবলী না সাধারণ বলি সেটা বলতে পারছি না, বাট ডেফিনেটলি আমি কালকে থেকেই খবর নেব যে আসলে কি হচ্ছে এটা। অ্যান্ড যেটা আমাদের দীপঙ্কর সেন সাহেব বলেছেন যে বোটানিক্যাল গার্ডেন অ্যান্ড অল দিস, এগুলো চলতে থাকবে।
আমার এই সময়কার মধ্যে যেগুলো আমি পরিকল্পনা নিয়েছি এগুলো আমি করব, এবং আপনারা যেগুলো সাজেশন দিচ্ছেন এগুলো আমরা কিভাবে করতে পারি তাও দেখব। বাট ইউ মে বি ফরেস্ট মিনিস্টার টুমরো, আপনিও আপনার সময়টাতে করবেন। ডেমোক্রেসি ইজ সাচ এ বিগ থিং। ডেমোক্রেসির একটাই জিনিস, আমি এখানে ছিলাম, এখানে এলাম, কালকে কে আসবে কে যাবে নো ওয়ান নোজ। যখন আমরা দায়িত্ব পাবো আমরা আমাদের দায়িত্ব পালন করা, এটাই আমাদের প্রতিজ্ঞা, এবং এখানেই আমরা কাজ করব। সো আই রিয়েলি অ্যাপ্রিসিয়েট অল অফ ইউ। এই পয়েন্টগুলো নোটেড থাকবে, এবং ডিপার্টমেন্ট যা করছে তার বাড়তি আপনারা যা সাজেশন দিয়েছেন এগুলো আমরা করব। থ্যাংক ইউ। ধন্যবাদ। রেফারেন্স পিরিয়ডের একটা কোয়েশ্চন, ফরেস্ট ল্যান্ডে যেগুলি বর্তমানে বিভিন্ন জায়গায় আমরা অফিস করার জন্য দরখাস্ত করছি, আমি মাননীয় মন্ত্রী মহোদয়ের কাছে জানতে চাই, ফরেস্টে ল্যান্ড ব্যাংক বলে একটা আছে, ল্যান্ড ব্যাংক যেটা পাট্টা দেওয়া যায় না, ল্যান্ড ব্যাংক আছে কি না? কারণ আমরা বিভিন্ন অফিসের জন্য জমি যখন খুঁজতে যাই তখন এটা ফরেস্ট রিজার্ভ না এটা রিজার্ভ এটা আমরা জানি না। তখন আমি জানতে পারিছি, কিছুদিন আগে আমি ব্লকে একটা মিটিং করেছিলাম, আমি জিজ্ঞেস করেছিলাম যে ল্যান্ড ব্যাংক আছে কিনা আমাদের এই পদ্মবিল ব্লকের আন্ডারে। তখন যিনি আসলেন উনি বললেন যে আমাদের এখানে ল্যান্ড ব্যাংক আছে কতটুকু, 6 হেক্টর, ওইটা অফিস কাজে ব্যবহার করা যায়। এই বিষয়টা আমি একটু ক্লিয়ার করতে চাই। না না, মানে উনি যেটা বলছেন যে ফরেস্ট দপ্তরের নির্দিষ্ট জায়গা যেটা কোনোভাবে অ্যালটমেন্ট দেওয়া যাবে না, ইট ইজ দেয়ার, এটা রক্ষা করতেই হবে। আসলে এই অ্যালটমেন্টটা কবে থেকে শুরু হয়েছে? ROFR, ওই যে ফরেস্ট রাইট অ্যাক্ট যখন শুরু হলো তখন থেকে কিন্তু বনের একটা অংশ যারা অংশীদার তাদেরকে দেওয়া হয়। এবং মাননীয় সদস্য যেটা বলেছেন যে ল্যান্ড ব্যাংক আছে কিনা, নিশ্চয়ই আছে, না হয় কিভাবে আমরা গার্ড দেব? দিস আর অল টু বি প্রটেক্টেড, যার জন্যই কিন্তু আমরা রিক্রুটমেন্টও করছি। ফরেস্ট গার্ডের রিক্রুটমেন্ট ক্যাবিনেট ইতিমধ্যেই সমস্ত কিছু ওকে করে দিয়েছে, এবং এই ল্যান্ড ব্যাংক যেখানে ফরেস্ট ডিপার্টমেন্টই কাজ করবে সেখানে কিন্তু অন্য কোনো সংস্থা বা কোনো ব্যক্তি বিশেষকে এটা দেওয়া যাবে না। দ্যাট ইজ দি ইন্ডিয়ান ফরেস্ট অ্যাক্ট। ঠিক আছে। রেফারেন্স পিরিয়ডের তৃতীয়টি উত্থাপন করেছিলেন মাননীয় সদস্য শ্রী শম্ভুলাল চাকমা। এখন আমি ক্রীড়া ও যুব বিষয়ক দপ্তরের দায়িত্বপ্রাপ্ত মাননীয় মন্ত্রীকে অনুরোধ করছি নিম্নোক্ত বিষয়বস্তুটির উপর ওনার বিবৃতি দেওয়ার জন্য। বিষয়বস্তুটি হলো রাজ্যের প্রথিত যশা ক্রীড়াবিদদের আধুনিক প্রশিক্ষণ দিয়ে জাতীয় স্তরে ক্রীড়াবিদ হিসাবে গড়ে তোলার লক্ষ্যে সরকারের প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া সম্পর্কে। মাননীয় ডেপুটি স্পিকার স্যার, রেফারেন্স পিরিয়ড নোটিশ রাজ্যে প্রতিভা যশোর ক্রীড়াবিদ আধুনিক প্রশিক্ষণ দিয়ে জাতীয় স্তরে ক্রীড়াবিদ হিসাবে গড়ে তোলার লক্ষ্য সরকারি প্রয়োজন এবং উদ্যোগ নেওয়া সম্পর্কে তিনি জানতে চেয়েছেন। মাননীয় শম্ভুলাল চাকমার এই রেফারেন্সে আমি বলতে চাবো যে আপনি মাননীয় যুব বিষয়ক ক্রীড়া দপ্তরের যেটা জানতে চেয়েছেন, যুব বিষয়ক ক্রীড়া দপ্তর রাজ্য ক্রীড়া উন্নয়নের আন্তরিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে আজকে আমাদের এই রাজ্যে পরিকাঠামো উন্নয়ন থেকে শুরু করে উন্নয়ন প্রশিক্ষণের বিভিন্ন ক্রীড়াবিদদের দক্ষতা বৃদ্ধি ও জাতীয় আন্তর্জাতিক স্তরে সাফল্য পাওয়ার জন্য যুব বিষয়ক ক্রীড়া দপ্তর বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। কেন্দ্রীয় সরকার এবং বিভিন্ন প্রকল্প এবং রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্প ইতিমধ্যে আমরা শুরু করেছি। ত্রিপুরা রাজ্যে নতুন প্রকল্প চালু করা হয়েছে 3টি: মুখ্যমন্ত্রী স্পোর্টস ডেভেলপমেন্ট স্কিম, মুখ্যমন্ত্রী ট্যালেন্ট সার্চ প্রোগ্রাম ও মুখ্যমন্ত্রী প্রতিভাশালী পুরস্কার। ক্রীড়া পরিকাঠামো উন্নয়নের জন্য যুব বিষয়ক ক্রীড়া দপ্তর আন্তরিকতার সহিত কাজ করছে। বিগত 7 বছরে রাজ্যে প্রভূত পরিমাণ উন্নত ক্রীড়া পরিকাঠামো তৈরি হয়েছে। যুব বিষয়ক ক্রীড়া দপ্তর হইতে ইতিমধ্যে 4টি সিনথেটিক ফুটবল মাঠ তৈরি করা হয়েছে, যথাক্রমে বিলুনিয়া বিকেআই মাঠ, উদয়পুরে চন্দ্রপুর মাঠ, জম্পুই জেলা সুধন্য দেববর্মা স্মৃতি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় মাঠ, আগরতলা উমাকান্ত একাডেমি মাঠ, বাধারঘাট স্থিত প্রতুল ভট্টাচার্য স্মৃতি সিনথেটিক ফুটবল মাঠ। এই প্রতুল ভট্টাচার্য স্মৃতি ফুটবল মাঠ যিনি দীর্ঘ বছর আগে, অর্থাৎ আজ থেকে প্রায় 40 বছর আগে উমাকান্তের মাঠে তিনি ফুটবল খেলতে গিয়ে প্রাণ দিয়েছেন।
আমরা ওনার নামে ওই মাঠটা করেছি। তো আজকে প্রশ্ন হলো, এত বছর পর এর আগেও অনেক ক্রীড়ামন্ত্রী অনেকেই ছিলেন, কিন্তু ওই প্রতুল ভট্টাচার্য ভদ্রলোক যিনি ফুটবল মাঠে প্রাণ দিয়েছেন, ওনার নামে কোনো মাঠ তৈরি বা ওনার নামে কোনো কিছু করা বিগত দিন কোনো সরকার সেগুলো উদ্যোগ গ্রহণ করেনি। শুধু আমরা মাঠ তৈরি করছি না, বর্তমান সময়ে আমরা ক্রীড়াবিদ যারা রয়েছে তাদেরকেও সম্মান দেওয়া, তাদেরকে তাদের যোগ্য সম্মান দেওয়ার জন্য কিন্তু আমরা অনেক কাজ করছি। তো আমরা বাজারঘাট প্রতুল ভট্টাচার্য স্মৃতি সিনথেটিক ফুটবল মাঠ, মোহনপুর স্থিত উত্তর দেবেন্দ্রনগর উচ্চ বিদ্যালয় মাঠ, জিরানিয়া স্থিত সচিন্দ্র নগর উচ্চ বিদ্যালয় মাঠ, খোয়াই সরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় মাঠ, এছাড়াও উদয়পুর স্থিত রমেশ ইংলিশ মিডিয়াম স্কুলের উচ্চ মাধ্যমিক বিদ্যালয় মাঠ, আরেকটি সিনথেটিক ফুটবল স্টাফ বসানোর কাজ প্রায় শেষের পথে। ধলাই জেলা প্রশাসনের উদ্যোগে ও যুব বিষয় ক্রীড়া দপ্তরের সহযোগিতায় গঙ্গানগরে একটি সিনথেটিক ফুটবল স্টাফ বসানো হয়েছে। আমবাসা মহকুমার মৎস্যপাড়া আরেকটি ফুটবল স্টাফ বসানোর কাজ প্রায় শেষের পথে। এছাড়াও উপজাতি কল্যাণ দপ্তরের উদ্যোগে উদয়পুর মহকুমায় কিল্লায়, তেলিয়ামুড়া মহকুমা মুঙ্গিয়াকামিতে ও কৈলাস শহরের দেওড়াছড়ায় 3টে সিনথেটিক ফুটবল স্টাফ বসানো হয়েছে। 2টি সিনথেটিক অ্যাথলেটিক ট্র্যাক যথাক্রমে দেওভক্তি জমাতিয়া অ্যাথলেটিক ট্র্যাক বাধারঘাট এবং অরুণাভ রায় স্মৃতি সিনথেটিক অ্যাথলেটিক ট্র্যাক পানিসাগর। সবকা সাথ সবকা বিকাশ শুধু বলা নয় এবং সবার সম্মান শুধু বলা নয়, এই সরকারের কাজের মধ্যে দিয়ে আপনারা দেখতে পাবেন দেওভক্তি জমাতিও আমাদের রাজ্যের একজন প্রতিভাবান খেলোয়াড় ছিলেন, কোচ ছিলেন ভারতীয় দলের, কিন্তু ওনাকেও দীর্ঘ বছর তিনি বঞ্চিত ছিলেন। ওনার নামে সেই মাঠ আমরা অ্যাথলেটিক ট্র্যাক বাদারঘাটে উৎসর্গিত করেছি এবং অরুণাভ রায় আমাদের ভারতীয় কোচ ছিলেন, ওনার নামেও আমরা একটা সিনথেটিক অ্যাথলেটিক ট্র্যাক পানিসাগরে বানিয়েছি। বাদারঘাটে স্থিত দশরথ দেব স্পোর্টস কমপ্লেক্সে একটি স্বদেশ প্রিয় নন্দী স্মৃতি সিনথেটিক হকি ট্রাক তৈরি করেছি। উমাকান্ত ফুটবল মাঠ নৈশকালীন খেলার সুবিধার জন্য ফ্লাড লাইটের ব্যবস্থা করা হয়েছে। ধর্মনগর তেলিয়ামুড়া 2টি মাল্টিপারপাস স্পোর্টস হলের কাজ প্রায় শেষের পথে এবং উদয়পুর এবং কৈলাস শহরে আরও 2টো হলের কাজ শুরু হয়েছে। আমবাসা একটি মধুসূদন শাহ স্মৃতি যুব আবাস তৈরি করা হয়েছে এবং উদয়পুর ও কৈলাস শহরে আরও 2টি যুব আবাসের কাজ চলছে। একটা সময় ছিল শুধুমাত্র আগরতলা কেন্দ্রিক, অর্থাৎ আমাদের রাষ্ট্রীয় স্তরে যে সমস্ত খেলা বা আমাদের রাজ্য স্তরে যে সমস্ত খেলা হবে সেটা শুধুমাত্র আগরতলা ছাড়া বাইরে খেলার কোনো পরিকাঠামো আমাদের রাজ্যে ছিল না। এখানে বিরোধী যারা আছেন তারাও জানেন, যত আমাদের রাজ্যস্তরীয় ক্রীড়া অনুষ্ঠান হবে সেগুলো আগরতলা করা এর জন্য প্রয়োজন ছিল, থাকার কোনো ব্যবস্থা ছিল না, মাঠ ছিল না। আজকের দিনে দাঁড়িয়ে আমরা আমবাসাতে যুব আবাস কমপ্লিট হয়েছে, সেখানে আমরা চাইলে কিন্তু আজকে রাজ্যস্তরীয় ক্রীড়া অনুষ্ঠান করতে পারছি এবং উদয়পুর এবং কৈলাস শহরেও যুব আবাসের কাজ শুরু হয়েছে, সেটা হয়তো খুব শীঘ্রই শেষ হয়ে যাবে। আমরা পানিসাগরে আন্তর্জাতিক সুইমিং পুলের কথা এসেছিল, পানিসাগর আন্তর্জাতিক মানের একটা সুইমিং পুল তৈরি করা হয়েছে এবং সেটা শেষ হয়েছে। আগরতলা এনআরসিসির একটি বাস্কেট কোর্ট তৈরির কাজ প্রায় শেষ হয়েছে। বাদারঘাট স্থিত দশরথ দেব স্টেট স্পোর্টস কমপ্লেক্সে একটি প্রাকৃতিক ঘাসের মাঠও তৈরি করা হয়েছে। এছাড়াও 10টা ন্যাচারাল ঘাসের মাঠ, এখানে অন্য একটা দিনও এই ধরনের আলোচনা এসেছিল যে আমরা শুধু সিনথেটিক মাঠ করছি, এরকম নয়, আমরা রাজ্যে ন্যাচারাল ঘাসের মাঠও তৈরি করছি। ইতিমধ্যে আমরা 10টা ন্যাচারাল ঘাসের মাঠের কাজ আমরা করছি, যেগুলো অনেকখানি কমপ্লিট হয়েছে। জম্পুই হিলের মনপুই উচ্চ বিদ্যালয় মাঠ, ফটিকরায় উচ্চ মাধ্যমিক বিদ্যালয় মাঠ, কৈলাসের ডলুগাঁও মাঠ, টিলাবাজার উচ্চ বিদ্যালয় মাঠ, জুলাইবাড়ি উচ্চ বিদ্যালয় মাঠ, শ্রীরামপুর এইচএস স্কুল মাঠ, ধনবিলাস উচ্চ বিদ্যালয় মাঠ, নলচর ঘাস চৌমনি উচ্চ বিদ্যালয় মাঠ, এগুলোতে ন্যাচারাল ঘাসের মাঠ তৈরি করা হচ্ছে। এছাড়াও আপনারা জানেন শান্তির বাজারে মিনি স্টেডিয়াম তৈরি করা হচ্ছে, ন্যাচারাল ঘাসের মাঠ, সেখানেও প্রায় 60-70% কাজ হয়েছে। এছাড়াও 72টি ওপেন জিম তৈরি করা হয়েছে সাধারণ জনগণের শরীরচর্চা স্বাস্থ্যকর জীবন যাপনের জন্য। অলমোস্ট সবগুলো বিধানসভাতেই আমরা একটা করে ওপেন জিম করার প্রয়াস করছি, কয়েকটা বাকি রয়েছে, সেগুলো হয়ে যাবে। বিগত 7 বছরে ত্রিপুরা রাজ্যে ক্রীড়াবিদদের জাতীয় স্তরে বিভিন্ন প্রতিযোগিতায় সাফল্য অর্জনও করেছে। আমরা শুধু পরিকাঠামো অর্জন করছি না, আমাদের ছেলেমেয়েরা ভালো খেলায় অংশগ্রহণ করছে এবং তারা সফলও হয়েছে। খেলো ইন্ডিয়া ইউথ গেমস, স্কুলস গেমস ফেডারেশন অফ ইন্ডিয়ার অধীনে জাতীয় স্তরে ক্রীড়া ফেডারেশনগুলোর আয়োজিত প্রতিযোগিতায় মোট 110টি স্বর্ণ পদক জয়ী হয়েছে এই 7 বছরে, যার মধ্যে 38টি স্বর্ণপদক, 33টি রৌপ্য এবং 39টি তাম্রপদক লাভ করেছে। পদক বিজয়ীদের মধ্যে উল্লেখযোগ্য হল জিমন্যাস্টিক শ্রীপর্ণা দেবনাথ,
জুডোতে তানিয়া দাস, উমা বেগম, রেক্সোনা দেববর্মা, যোগাসনে পায়েল দেববর্মা, দেবাপনা কুন্ডু, পূজা সাহা, শিপনা দেবনাথ পুনরায় অনুষ্ঠিত জাতীয় জুনিয়র ন্যাশনাল আর্টিস্টিক জিমন্যাস্টিক প্রতিযোগিতায় 4টি স্বর্ণপদক লাভ করেছে ও এশিয়া জুনিয়র আর্টিস্টিক জিমন্যাস্টিক প্রতিযোগিতায় ভারতের প্রতিনিধিত্ব করছে। জুডোকায় তানিয়া দাস বাহরিনে অনুষ্ঠিত 3য় এশিয়ান গেমসে ভারতীয় জুডো দলের স্থান পেয়েছে। এছাড়াও দাবায় আরশিয়া দাস ও আরাধ্যা দাস বিভিন্ন জাতীয় এবং আন্তর্জাতিক প্রতিযোগিতায় সফল অর্জন করছে। রাজ্যের মেয়ে অস্মিতা দে জাতীয় গেমস জুডোতে স্বর্ণপদক লাভ করেছে। জিমন্যাস্টিকে প্রতিষ্ঠা সামন্ত উত্তরাখণ্ডে অনুষ্ঠিত জাতীয় গেমসে পদক লাভ করেছে। অ্যাথলেটিক্সে মধুমিতা দে বিশ্ব পুলিশ গেমসে পদক লাভ করেছে। সম্প্রতি 19শে মে 2025 তারিখে রাজ্যের প্রথম পর্বতারোহী হিসাবে শ্রী অরিত্র রায় পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্ট বিজয় করেন। রাজ্য সরকার যুব বিষয় ক্রীড়া দপ্তর ও অন্যান্য সরকারি প্রতিষ্ঠান হতে সাফল্যের জন্য আর্থিক সাহায্য করে। আজকে আমাদের এখানে মাননীয় বিরোধী দলের বিধায়ক সুদীপ রায় বর্মন নেই। গতকালকে যখন আমি ধন্যবাদ সূচক অর্থাৎ 19/9 যখন আমি ধন্যবাদ সূচক প্রস্তাব পাঠ করছিলাম অরিত্র রায়ের জন্য, তখন তিনি বলছিলেন যে আমরা সরকার পক্ষ থেকে অর্থাৎ ধন্যবাদ সূচক পাঠ করছি, কিন্তু সরকারের পক্ষ থেকে কোনো ধরনের সাহায্য আমরা করিনি। তো উনি তো নেই, তারপরেও আমি মিডিয়ার বন্ধুদেরকে বলবো আমার হাতে যে প্ল্যাকার্ডটা আছে এবং বিরোধী দলের বিধায়করা যারা আছেন, 2 জন বিধায়ক আছেন কংগ্রেস দলের, ওনাদেরকে বলবো এটা দেখার জন্য। কারণ উনি বারবার চিৎকার করে বলছিলেন যে আমরা কোনো অর্থ সাহায্য করি। মাননীয় মুখ্যমন্ত্রীর হাত দিয়ে আমরা ওনাকে সম্মান জানিয়েছি যখন তিনি মাউন্ট এভারেস্টের সঙ্গে জয় করে এসেছিলেন। তারপরে আমরা জাতীয় যে ক্রীড়া দিবসে ওনাকে আমরা সম্মান জানিয়েছি মাননীয় মুখ্যমন্ত্রীর হাত দিয়ে। এছাড়াও ওনাকে আর্থিক সাহায্যের কথা এসেছিল যে আমরা আর্থিক সাহায্য করিনি। আমি আর্থিক সাহায্য বলছি, অনারেবল গভর্নর 1 লক্ষ টাকা দিয়েছে। আমি আমাদের সরকারি যে সাহায্যগুলো তিনি পেয়েছেন সেটা আমি বলছি। অনারেবল গভর্নর 1 লক্ষ টাকা দিয়েছেন। ত্রিপুরা ট্যুরিজম কর্পোরেশন 75,000 টাকা প্রথম দিয়েছিলেন। আমাদের স্পোর্টস দপ্তর প্রথম উনিকে যাওয়ার সময় 50,000 টাকা দিয়েছে। ডাইরেক্টর অফ স্কিল ডেভেলপমেন্ট আমাদের 75,000 টাকা দিয়েছে। ডিএম সিপাহী জেলা 25,000 টাকা দিয়েছে। ডিএম ওয়েস্ট 25,000 টাকা দিয়েছে। ডিএম ধলাই 10,000 টাকা দিয়েছে। আগরতলা মিউনিসিপ্যালিটি কর্পোরেশন 1 লক্ষ টাকা দিয়েছে। আরবান ডেভেলপমেন্ট 25,000 টাকা দিয়েছে। ত্রিপুরা স্টেট পলিউশন কন্ট্রোল বোর্ড 10,000 টাকা দিয়েছে। এবং তিনি যখন জয়ী হয়ে এসছেন তারপরও ত্রিপুরা ট্যুরিজম 75,000 টাকা দিয়েছে। ডিএম সাউথ 10,000 টাকা দিয়েছে। ওএনজিসি 25,000 টাকা দিয়েছে। আমাদের দপ্তর আবার 10,000 টাকা দিয়েছে। মোট ওনাকে 6,15,000 টাকা সরকারি সাহায্য পেয়েছেন। এছাড়াও তিনি বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠান বা পিএসইউ থেকেও আর্থিক সাহায্য পেয়েছেন। 19 তারিখে যখন আমরা ওনার জন্য ধন্যবাদ সূচক প্রস্তাব পাঠ করছিলাম, তিনি দাঁড়িয়ে বিরোধিতা করছিলেন যে সরকার কোনো সাহায্য করেনি। তার জন্য আমি এই অ্যামাউন্ট আপনাদেরকে বললাম। এছাড়াও বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠান থেকেও ওনাকে সাহায্য করা হয়েছে। পদক বিজয়ী ও প্রতিভাবান ক্রীড়াবিদদের উৎসাহ প্রদানের জন্য যুব বিষয় ক্রীড়া দপ্তর আর্থিক সাহায্য পুরস্কার চালু করেছে। এটাও আগে ছিল না। আমরা 2023 সাল থেকে বিভিন্ন ক্রীড়াবিদ যারা জাতীয় স্তরের বিভিন্ন খেলাধুলায় যারা অংশগ্রহণ করেন, যারা সোনা জিতছেন বা যারা সিলভার জিতছেন, যারা ব্রোঞ্জ জিতছেন, তাদেরকেও কিন্তু আমরা পুরস্কৃত করছি। ইতিমধ্যে 2023 এবং 2024 এবং 2025 অর্থ বছরে 139 জন ক্রীড়াবিদকে এই আর্থিক পুরস্কার দেওয়া হয়েছে। যারা 1 লক্ষ টাকা পেয়েছেন, যারা সোনা জিতেছেন, যারা রূপো জিতেছেন 50,000 টাকা করে পেয়েছেন, যারা ব্রোঞ্জ জিতেছেন 25,000 টাকা করে পেয়েছেন। এইরকম সংখ্যাটা 139 জন ক্রীড়াবিদ 2023-24 এবং 2024-25 অর্থ বছরে পেয়েছে। এই যে স্কিম, এটা আমাদের এই সরকার মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহর নেতৃত্বে এটা শুরু হয়েছে। যার মধ্যে উল্লেখযোগ্য প্রাপকরা হলেন দাবায় আরশিয়া দাস, আরাধ্যা দাস, শিপনা দেবনাথ, প্যারাসুইমার বিনীত রায়, সমীর বর্মন, অন্যান্যরাও এই সুবিধাটা পেয়েছেন। খেলো ত্রিপুরা প্যারা গেমস আয়োজন করা হয়েছে। এটাও ত্রিপুরায় যে প্রথম শুরু হয়েছে। যারা দিব্যাঙ্গ ভাই বোনেরা রয়েছেন, যাদের মধ্যে প্রতিভা রয়েছে, তাদের দ্বারা আমরা আমাদের যে বিবেকানন্দ ময়দান আস্তাবল গ্রাউন্ড, সেখানে আমরা প্রতি বছর অর্থাৎ 2024 সাল এবং 2023 সাল এই 2 বছর আমরা সেখানে প্যারা গেমস অনুষ্ঠান করি। সেখানে প্রায় 400 প্যারা অ্যাথলেটিক যারা অংশগ্রহণ করে এবং সেই অংশগ্রহণের মধ্যে দিয়ে যারা অংশগ্রহণ করেছিল প্রত্যেকের জন্য আমরা সোশ্যাল ওয়েলফেয়ার দপ্তর থেকেও
এবং ক্রীড়া দপ্তর থেকে সেখানে আমরা ক্যাম্প করে তাদেরকে আর্থিক সাহায্য, তাদের যে সোশ্যাল পেনশনের আমরা ব্যবস্থা করিয়ে দিয়েছি। একসঙ্গে সেখানে যারা দিব্যাঙ্গ উপস্থিত ছিলেন সকলকে, যারা 60% উপরে, সকলকে আমরা সেই পেনশনের আওতায় নিয়ে এসেছি এবং সেখানেই তাদেরকে স্যাংশন মেমো দেওয়া হয়েছে। 2023 সালের নভেম্বর মাসে 66তম আমরা যে সমস্ত প্রতিযোগিতা এবং বিভিন্ন ক্রীড়া অনুষ্ঠান আমরা এখানে করেছি, 2023 সালের নভেম্বর মাসে 66তম জাতীয় স্কুল গেমস যোগা এখানে অনুষ্ঠিত হয়। 2024 সালের ফেব্রুয়ারি মাসে খেলো ইন্ডিয়া ইউনিভার্সিটি গেমস এখানে আমরা অনুষ্ঠিত করি। 2024 সালের ডিসেম্বর মাসে 68তম জাতীয় স্কুল গেম জুডো এখানে আমরা অনুষ্ঠিত করি। 2024 সালে ফেব্রুয়ারি মাসে 7ম উত্তর পূর্ব যুব উৎসব অনুষ্ঠিত করি। 2025 সালে আগস্ট মাসে এখানে আমরা এনএসএস এর নর্থ ইস্ট ফেস্টিভ্যাল করি। 2025 সালে সেপ্টেম্বর মাসে ভারত স্কাউট গাইডের প্রথমবারের মতো ভারতের এখানে ন্যাশনাল ক্যাম্প করা হয়। ক্রীড়া ক্ষেত্রে প্রশিক্ষণ, শারীরিক শিক্ষক নিয়োগের ক্ষেত্রে যুব বিষয় ক্রীড়া দপ্তর হতে পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। ইতিমধ্যে 8 জন স্পোর্টস অফিসার নিয়োগ করা হয়েছে। রিজনাল কলেজ অফ ফিজিক্যাল এডুকেশন পানিসাগরে 1 জন সহকারী অধ্যাপক নিয়োগ করা হয়েছে। 301 জন শারীরিক শিক্ষক নিয়োগের প্রক্রিয়া চলছে। বর্তমানে ফিজিক্যাল ফিটনেস টেস্ট কমপ্লিট হয়েছে, বাকি পরীক্ষার প্রসেস শুরু হয়েছে। 10 জন ইউথ অর্গানাইজার নিয়োগ প্রক্রিয়া চলছে টিপিএসসির মাধ্যমে। 10টি কোচ পদ তৈরি করা হয়েছে, যার প্রক্রিয়া শুরু হয়েছে। রাজ্যে ক্রীড়া ক্ষেত্রে উন্নয়নের জন্য যুব বিষয় ক্রীড়া দপ্তর সর্বদা নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। ভবিষ্যতে রাজ্যবাসীর সহযোগিতায় ক্রীড়া ক্ষেত্র দেশে প্রথম সারিতে রাজ্যগুলোর মধ্যে স্থান করে নেওয়ার পরিকল্পনা রয়েছে। এছাড়াও আমাদের যারা স্পোর্টস স্কুল থেকে বা আমাদের জাতীয় স্তরে যে সমস্ত খেলোয়াড়রা বাইরে যান তাদের জন্য বিমা চালু করা হয়েছে। এটাও আমাদের রাজ্যে ছিল না। আমরা দেখেছি 2017 সালে একজন জিমন্যাস্টিক যিনি বাইরে খেলতে গিয়ে উপর থেকে পড়ে গিয়ে ওনার মেরুদণ্ড ভেঙে যায়। সরকারের কাছে কোনো স্কিম, কোনো ধরনের পরিকল্পনা ছিল না তাকে সাহায্য করার। আমাদের এই সরকার, আমরা তাদেরকে বর্তমান সময়ে প্রত্যেকটা খেলোয়াড় যারা বাইরে যাচ্ছেন আমাদের সরকারি উদ্যোগে প্রত্যেকটা খেলোয়াড়ের জন্য বিমার ব্যবস্থা করা হয়েছে। তারা যেন কোনো কারণে কোনো দুর্ঘটনা ঘটলে তাদেরকে যেন পুনরায় মাটি ফিরে যেতে পারে, তারা যেন কোনো কারণে আর্থিক অসুবিধা না হয়, তার জন্য বিমার ব্যবস্থা করা হয়েছে। তো আমি মাননীয় বিধায়ক শম্ভুলাল মহোদয়, যিনি রেফারেন্স পিরিয়ড এনেছিলেন যে রাজ্যে প্রথিতযশা ক্রীড়াবিদদের আধুনিক প্রশিক্ষণ দিয়ে জাতীয় স্তরে ক্রীড়াবিদ হিসাবে গড়ে তোলার সরকারি যে প্রকল্প বা সরকারি উদ্যোগ, সেই সম্বন্ধে আমি ওনাকে অবগত করলাম। ধন্যবাদ। পয়েন্ট অফ ক্লারিফিকেশন স্যার। মাননীয় স্পিকার ইনচার্জ মহোদয়, আপনার মাধ্যমে আমি সংশ্লিষ্ট দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী মহোদয়, ওনার যে উত্তর আমাদের পবিত্র বিধানসভাতে আমার রেফারেন্স বিষয় নিয়ে, এটা খুবই আনন্দের এবং ধন্যবাদযোগ্য যে আমাদের সরকার রাজ্যে ক্রীড়াবিদদের জন্য এত কল্যাণমুখী বা ডেভেলপমেন্ট করার জন্য এত সুন্দর সুন্দর প্রকল্প হাতে নিয়েছে, যেটা আমরা বিগত দিনে আমরা কল্পনাই করতে পারতাম না। তো এখন যেভাবে একটা প্রত্যেকটা জায়গাতে মাঠ তৈরি করা থেকে শুরু করে খেলার উন্নয়নের জন্য ইনফ্রাস্ট্রাকচার তৈরি করা, এটা আমরা দেখতে পাচ্ছি এবং ত্রিপুরাবাসী তা লক্ষ্য করছে। কাজেই এখানে আমার আলাদাভাবে বলার আমার কোনো অপেক্ষা রাখে না। তারপরেও আমি মাননীয় মন্ত্রী মহোদয়ের কাছে আপনার মাধ্যমে অনুরোধ রাখব, যাতে করে ব্লক ভিত্তিক সারা ত্রিপুরা রাজ্যের প্রত্যেকটা ব্লকে আমরা যাতে খেলার উপযুক্ত পরিবেশ আমরা যারা খেলোয়াড় তাদেরকে দিতে পারি, তার সেই বিষয় নিয়ে যাতে চিন্তা ভাবনা হয়। বিশেষ করে যারা প্রপার এলাকাতে আছেন, মিউনিসিপ্যাল এলাকা বা বড় বড় শহর আমাদের ধর্মনগর থেকে শুরু করে উদয়পুর, তার থেকেও ভিতরে যারা, যেমন আমাদের এডিসি এলাকার ছামুনু থেকে শুরু করে অন্যান্য এলাকা, আমি যেহেতু সামুনুর কথা বলতেই হয়, তো সেই সমস্ত এলাকাগুলো থেকেও যাতে খেলোয়াড়রা উঠে আসতে পারে। এবং যেমনিভাবে আমাদের রাজ্যের গর্ব দীপা কর্মকার অলিম্পিয়ান, উনি এই রাজ্য থেকে রাজ্যের সাথে সাথে সারা দেশকে গর্বিত করার মাধ্যমে অলিম্পিকে গিয়ে আমাদের দেশের নাম উজ্জ্বল করেছেন। ঠিক তেমনিভাবে প্রত্যেকটা এলাকা থেকে, প্রত্যেকটা ব্লক এরিয়া থেকে যাতে আমরা প্লেয়ার গড়ে তুলতে পারি,
তার জন্য যাতে উদ্যোগ নেওয়া হয়, আমি সেই অনুরোধটুকু রাখবো। কারণ উন্নয়নের শেষ নেই। আজকে আমরা যদি একটা লেভেলে গিয়ে পৌঁছাই, আবার সেই লেভেল থেকে আরও উপরে ওঠার প্রচেষ্টা সবসময়ই থাকে। তো যতটুকু ভালো কাজ চলছে, আমি ধন্যবাদ জানাই আবারও আরেকবার মাননীয় মন্ত্রী মহোদয়কে আপনার মাধ্যমে অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ। বলবেন কিছু? বলেন। মাননীয় অধ্যক্ষ মহোদয়, এখন যে রেফারেন্স পিরিয়ডে মাননীয় ক্রীড়ামন্ত্রী যে রিপ্লাই দিয়েছেন, তো আমি ওনার সাথে উনি যেই বক্তব্যগুলো রেখেছেন, এই রাজ্যের খেলাধুলার উন্নয়নের জন্য বিভিন্ন মার্কআউট করেছেন, খুবই প্রশংসনীয়। আমি ওনাকে ধন্যবাদ জানাই এবং বিভিন্ন খেলোয়াড়কে ওনারা সম্মান প্রদান করেছেন, তার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই। কিন্তু আমি কিছু দু চারটে জিনিস আমি যুক্ত করতে চাই, বিশেষ করে গুরুত্বপূর্ণ। যে খেলোয়াড়গুলো তৈরি হয় স্কুল লাইফ থেকেই খেলোয়াড় তৈরি হয়, বিশেষ করে যারাই খেলাধুলা করে, যে কোনো লেভেলে খেলাধুলা করে, তারা স্কুল লেভেল থেকে শুরু হয়। আর স্কুল লেভেল থেকে পড়াশোনার পাশাপাশি খেলাধুলার ক্ষেত্রে গাইড করা দরকার বা গাইড করা হয়। কিন্তু আমি যা লক্ষ্য করেছি, আমি বিধানসভাতেই প্রশ্ন করেছিলাম, এই বিধানসভার দেওয়া তথ্যই এই রাজ্যে টোটাল হাই স্কুল আছে 695, তার মধ্যে মাত্র 40টা স্কুলে পিআই শিক্ষক আছে, আর 655টা স্কুলে পিআই শিক্ষক নেই, মানে খেলাধুলার শরীর শিক্ষক নেই। হায়ার সেকেন্ডারি স্কুল সারা রাজ্যে 497টা আছে, এর মধ্যে পিআই মাত্র 51, মানে 51টা স্কুলে মাত্র পিআই শিক্ষক আছেন এবং পিআই শিক্ষক নেই 446টা স্কুলে। সারা রাজ্যে প্রায় 1101টা স্কুলে পিআই শিক্ষক নেই টোটাল, আর মাত্র সারা রাজ্যে 91টা স্কুলে পিআই শিক্ষক আছে। তো আমার কথা হচ্ছে, স্টুডেন্টরা স্কুলে যায় পড়াশোনার পাশাপাশি খেলাধুলা করে, লেজার পিরিয়ড থাকে, তারা টিফিন করে। আমিও যখন স্কুলে ছিলাম, আমি ওই সময় ফুটবল খেলাধুলা করেছি, অনেক খেলা করেছি এবং পিআই শিক্ষকরা গাইড করেছেন। অ্যানুয়াল স্পোর্টস হয়েছে, অ্যানুয়াল স্পোর্টসের ক্ষেত্রে প্রত্যেকটা স্কুলে পিআই গাইড করে। তো স্বাভাবিক পিআই এর যে একটা বিরাট বড় ভূমিকা থাকে স্কুলের মধ্যে। কিন্তু এই যদি অবস্থা হয়, এই রাজ্যের প্রায় 90% স্কুলেই আরে নাই পিআই শিক্ষক, তাহলে কিভাবে বিকশিত হবে স্পোর্টসের দিকে? যখন আমাদের যে স্ট্রাকচার যেখান থেকে শুরু হয় স্কুল জীবন, ওইখানেই যদি কোনো গাইড না থাকে, তাহলে মাঠ দিয়ে কি হবে? আমার বাড়ির সামনে 2-4টে মাঠ আছে, কিন্তু খেলাধুলা করার কেউ নেই। তো আমি মন্ত্রী মহোদয়কে বলবো, সেই বিষয়ে যদি উনি অবশ্যই উদ্যোগ গ্রহণ করবেন। বলেছেন 300-400, সম্ভবত কত সংখ্যাটা ভুলে গেছি, নিয়োগ করছেন, কিন্তু 300-400 দিয়ে তো হবে না। আমি বলবো যে যতগুলা স্কুল আছে, প্রত্যেকটা স্কুলের ন্যূনতম একজন পিআই শিক্ষক করেন। থ্যাংক ইউ। হ্যাঁ, কিছু বলবেন? শ্যামলবাবু বলবেন? পয়েন্ট অফ ক্লারিফিকেশন। হ্যাঁ, শর্টকাটে বলেন, শর্টকাটে 1 মিনিট বলেন। অনারেবল স্পিকার ইনচার্জ, ছোট্ট একটা ক্লারিফিকেশন। এটা তো আপনি মাননীয় মন্ত্রী মাঠ, তারপরে তাদেরকে কিছু অনুদান, এই সমস্ত একটা বিবৃতি সেখানে দিয়েছেন। এখন খেলোয়াড়দের যদি আমরা সেভাবে গড়ে তুলতে হয়, আমি যতটুকু ছোটোবেলা নিজেও খেলাধুলা করতাম, সেদিক থেকে আমি জানি সবচেয়ে বড় হলো রেসিডেন্সিয়াল কোচিং ক্যাম্প এবং নন রেসিডেন্সিয়াল কোচিং ক্যাম্প। যত বেশি রেসিডেন্সিয়াল কোচিং ক্যাম্প হবে, সেখানে যোগ্য লোকদের, কোচদের দেওয়া হবে, তাতে করেই কিন্তু আমাদের খেলোয়াড়দের পারফরমেন্স উপরের দিকে যাবে। সেদিক থেকে কিন্তু কোনো আসে। ঠিক আছে, বিষয়টা ক্লিয়ার। ঠিক আছে। হ্যাঁ, কিছু বলবেন? ইয়েস, থ্যাংক ইউ স্যার। আমি যেহেতু খেলার বিষয়ে এখানে আমাদের শর্টকাটে, হ্যাঁ, মাননীয় আমাদের অনারেবল এমএলএ যেটা রেফারেন্স পিরিয়ডের মাধ্যমে এনেছিলেন এবং আমাদের দপ্তরের মাননীয় মন্ত্রী মহোদয় যেভাবে কি সরকার করেছে সেটা উনি তুলে ধরেছেন, অসংখ্য ধন্যবাদ। এরপরে আমি প্রশ্নের মাধ্যমে প্রশ্ন পড়বে, যেহেতু আমার সময় চলে গেছিল। প্লাস প্রশ্নকর্তা ছিলেন ফিলিপ কুমার রিয়াং, অনারেবল এমএলএ, এরপরে আমার ছিল। তো আমি খেলার বিষয়ে একটা দিয়েছিলাম, তো খেলা সম্পর্কে আমার এরিয়ার কথা তো আমি বলতে চাই। এবং অসংখ্য ধন্যবাদ, ব্লক লেভেলে প্রত্যেক ব্লকে একটা করে
একটা খেলার মাঠ, একটা সাইন্টিফিক্যালি একটা খেলার মাঠ বা উন্নত ধরনের একটা খেলার মাঠ গড়ে তোলার জন্য উনি তুলেছিলেন। অসংখ্য ধন্যবাদ। এবং আমি জাস্ট একটু অন বিহাফ অফ মাই অ্যাসেম্বলি কনস্টিটুয়েন্সি আমি একটু ব্রিফ করতে চাই, কারণ গতবারে প্রায় আমি আসার পরে 2023 থেকে 25 মাসখানে কতটা সাফল্য আমাদের ছেলে মেয়েরা আমার অ্যাসেম্বলি থেকে করেছে। পুরোপুরি আমাদের গোমতী ডিস্ট্রিক্টকে রিপ্রেজেন্ট করেছিল। যে আন্ডার 14 ইয়ার্স বয়েজ ফুটবল সুব্রত মুখার্জি কাপে কিন্তু স্টেট লেভেল রানার্স আপ হয়েছিল তৈদুবাড়ি স্কুল। এরপরে আন্ডার 17 গার্লস ফুটবল স্টেট লেভেল আবার রানার্স আপ হয়েছে 2024-25 অম্পিনগর স্কুলের পক্ষ থেকে রিপ্রেজেন্ট করেছিল। এবং আরও 2025-26 আন্ডার 17 গার্লস রানার্স আপ স্টেট লেভেল আবার এশিয়ান কাপে হয়েছে। তো পুরো গোমতী ডিস্ট্রিক্টটাকে রিপ্রেজেন্ট যেহেতু করছে, এরপরে আমি যখন নিমন্ত্রণ পেয়ে যখন যাই, আমি একজন মানে খেলাধুলার প্রতি যেহেতু প্রেমী লোক, তাই আমাকে ছেলেমেয়েরা বলতো প্লিজ আপনি একটু অ্যাসেম্বলির মধ্যে একটু তুলুন, এই আমাদের এলাকার মধ্যে যে প্রতিভাবান প্লেয়ারগুলি অনেক আছে ওদেরকে যদি উৎসাহিত করতে পারে, কোনো একটা ভালো সিনথেটিক ফুটবল গ্রাউন্ড উইথ গ্যালারি যদি করতে পারে তাহলে ভালো হবে বলে যারা পিআই ফিজিক্যাল ইনস্ট্রাকচার আছেন এবং আমাদের ছেলেমেয়েরা যারা খেলোয়াড় তারাও আমাকে বলেছিল। অন বিহাফ অফ অল দ্য প্লেয়ার্স আমি এখানে মাননীয় মন্ত্রীর কাছে একটা অনুরোধ করব, এবং আপনার কাছে আমি একটা চিঠিও দিয়েছিলাম, যেহেতু গ্যালারি আর্ধেক ছিল সেটাকে পুরোপুরি করার জন্য, কিন্তু 2 বছর পেরিয়ে গেছে, এখনো আমার হাতে বা আমাদের এলাকায় কিছু খেলাধুলা নিয়ে হচ্ছে না, কোনো একটা উন্নত ধরনের মাঠ নেই। কিন্তু প্রত্যেক বছরে কোনো না কোনোভাবে প্রাইভেট বা কোনো এনজিও, কোনো একটা সোসাইটি বা গ্রাম থেকে ফুটবল টুর্নামেন্ট প্রতি বছর হতে চলছে। কিন্তু গ্রামে গঞ্জে আমি যেখানে যাই, যেখানে আমি সুযোগ পাই সেখানে আমি যাই, কিন্তু জবাব দিতে আমার মুক্তা বন্ধ থাকে, দিতে পারি নাই। তার জন্যেই এই সুযোগ যেহেতু পেলাম, আপনি সুযোগ দিলেন অনারেবল স্পিকার, অসংখ্য ধন্যবাদ। ঠিক আছে। নমস্কার মাননীয় ডেপুটি স্পিকার স্যার, উনি যেটা বলছেন আমার সিপিএম বিধায়ক যেখানে পিআই নিয়োগের কথা, দেখুন পিআই নিয়োগ স্কুলে এডুকেশন দপ্তর করে থাকেন। তো আমি ওনাকে বলবো ওনার কাছে যে তথ্যটা, সেই তথ্যটা গত বিধানসভার পর অনেকগুলো পরিবর্তন এসছে। এডুকেশন দপ্তর থেকে আমাদেরকে একটা চিঠি দেওয়া হয়েছিল আমাদের যে সমস্ত পিআই নিয়োগ করার কথা। আমাদের কেন্দ্র সরকার কিছু দিশা নির্দেশ দেওয়া হয়েছে। আগে কি হয়েছে, সিপিএম আমলে যাদেরকে পিআই নিয়োগ করা হয়েছে এরকম অসংখ্য পিআই রয়েছেন যারা ক্লাস 8 পাস বা মাধ্যমিক পাস, কিন্তু নতুন শিক্ষানীতিতে বলা হয়েছে যারা পিআই হবে তারাও বিপিএড এমপিএড হতে হবে, তারা পিআই নেওয়া হবে। তো সেই ক্ষেত্রে স্কুল থেকে তাদেরকে সরিয়ে দেওয়া হয়েছে এবং তাই তাদের জন্য ডেডিকেটেড কোচিং সেন্টার নিয়োগ করা হয়েছে। তারপর থেকে আগে কি ছিল, উনি যেটা বলছিলেন যে ছোটবেলায় তিনি যখন স্কুলে যেতেন তখন প্রত্যেকটা স্কুলে পিআই ছিল, এর জন্য পিআই এখন নেই সেখানে, কারণ তখন যে পিআইরা ছিলেন তারা অনেকেই ছিলেন ক্লাস 8 পাস বা মাধ্যমিক পাস। যেহেতু নতুন শিক্ষানীতি লাগু হয়েছে সেখানে ক্লাস 8 পাস বা মাধ্যমিক পাস সেখানে মানে শারীরিক শিক্ষক থাকতে পারবে না, তাদেরকে বের করে আমরা ডেডিকেটেড কোচিং সেন্টারে নিয়োগ করেছি। তো আমরা 2-3টা স্কুলকে কেন্দ্র করে একটা ডেডিকেটেড সেন্টার হয়েছে। আমাদের স্পোর্টস দপ্তরে 40টা ডেডিকেটেড কোচিং সেন্টার রয়েছে এবং স্পোর্টস কাউন্সিলের 60খানা এরকম ডেডিকেটেড কোচিং সেন্টার রয়েছে। বাকি রইল পিআইদের। আমাদের দপ্তরে এরকম অনেক পিআইরা আছেন যারা বিপিএড এমপিএড করা। আমরা এরকম প্রায় 130 জন পিআই সরকারি স্কুলে আমরা দিয়েছি আমাদের স্পোর্টস দপ্তর থেকে। এবং বিদ্যাজ্যোতি স্কুল যেগুলো হয়েছে 125টা, আমি যতটুকু জানি এটা এডুকেশন দপ্তর বলতে পারবে, ওনারাও একটা অ্যাডভার্টাইজমেন্ট করেছেন পিআই নিয়োগের জন্য, ওনারাও বোধহয় সেটা নিয়োগ হয়েছে বা নিয়োগ প্রক্রিয়া চলছে প্রত্যেকটা বিদ্যাজ্যোতি স্কুলের জন্য একজন করে। তো এটা গেল পিআইয়ের কথা। আরেকটা যেটা বলছিলেন আমার মথার থেকে যিনি বিধায়ক, তিনি বলছিলেন যে গোমতী জেলা, সত্যি গোমতী জেলার খেলায় অনেক ভালো। আমরা অনেকগুলো টুর্নামেন্টে গোমতী জেলার প্রতিভাবান খেলোয়াড়কে দেখি। আমরা প্রত্যেকটা বিধানসভাতে স্পোর্টস ইনফ্রাস্ট্রাকচার ইতিমধ্যে আমরা কমপ্লিট না করতে পারলেও গোমতী জেলায় অনেকগুলো আমরা স্পোর্টস ইনফ্রাস্ট্রাকচার ইতিমধ্যে আমরা শুরু করেছি। আমি আমার বক্তব্যের শুরুতেই বলছিলাম যে আগে আগরতলা কেন্দ্রিক ছিল, এটা এখন কিন্তু গ্রামীণ এলাকাতে হয়েছে। আমরা যদি দেখি গত বাজেটে আমরা কাকড়াবনের জন্য একটা সিনথেটিক মাঠ রেখেছি, রমেশ স্কুল মাঠে সিনথেটিক ফুটবল মাঠ তৈরি হচ্ছে।
এছাড়াও আমরা নতুন সেখানে একটা মাঠ তৈরি করেছি, নেচাল ঘাসের মাঠ। সেখানে যুব আবাসের কাজ শুরু হয়েছে, ইনডোর হলে কাজ শুরু হয়েছে। তো গোমতী জেলায় অনেকগুলো ইনফ্রাস্ট্রাকচার একসঙ্গে আমরা করছি। এর আগে আমরা গোমতী জেলায় চাইলে কোনো অনুষ্ঠান খেলাধুলার কম্পিটিশন করাতে পারতাম না, কারণ থাকবে কোথায় ছেলেমেয়েরা গেলে। এখন কিন্তু সেখানে যুব আবাসের কাজ শুরু হয়েছে দ্রুত গতিতে, খুব শীঘ্রই সেটাও শেষ হয়ে যাবে। এবং সেখানেই আমরা সিনথেটিক দুটো মাঠ পাচ্ছি, একটা কাকড়াবনে, একটা রমেশ স্কুল মাঠ, দুটো সিনথেটিক মাঠ হচ্ছে। এবং সেখানে যুব আবাস হচ্ছে, ইনডোর হল হচ্ছে। তো আমরা রাজ্যভিত্তিক যে কোনো টুর্নামেন্ট সেখানে করাতে পারবো, সেটার জন্য কাজ শুরু হয়েছে। হ্যাঁ, প্রত্যেকটা বিধানসভাতে হয়তো সে ধরনের পরিকাঠামো এখনো গড়ে ওঠেনি, কিন্তু আমরা বলতে পারবো যে গোটা রাজ্যে ছড়িয়ে ছিটিয়ে জম্পুই হিলও আমরা মাঠ তৈরি করছি, আবার সাবরুমও মাঠ তৈরি করছি। আমরা গোটা রাজ্যে বিভিন্ন এলাকাতে সেই মাঠের তৈরির কাজ শুরু হয়েছে। মাননীয় বিধায়ক শম্ভুলাল বাবু বলেছেন যে গ্রামীণ স্তর থেকে, অর্থাৎ ব্লক স্তর থেকে খেলোয়াড়দেরকে তুলে আনার জন্য। মাননীয় ডেপুটি স্পিকার স্যার, আপনি শুনলে খুশি হবেন, আমরা গত বছর অর্থাৎ 2024 সালে প্রথমবারের মতো আমরা স্পোর্টস দপ্তর একটা অ্যাপস বানিয়ে আমরা আমাদের খেলোয়াড়দেরকে রেজিস্ট্রেশন করিয়েছি। প্রায় পুরো রাজ্য থেকে 45,000 খেলোয়াড় সেখানে রেজিস্ট্রেশন করেছে, যাদের বয়স 7 বছর থেকে 15 বছর পর্যন্ত। এবং তাদের মধ্যে আমরা ব্লক স্তরে কম্পিটিশন করিয়ে আমরা একদম রাজ্য স্তর পর্যন্ত এনেছি। এবং বিভিন্ন 13টা ক্যাটাগরিতে, ফুটবল, কবাডি, খোখো, এরকম 13টা ক্যাটাগরিতে খেলোয়াড়রা সে সমস্ত কম্পিটিশন করে রাজ্য স্তরে উঠে এসছে। এবং রাজ্য স্তরে যারা উঠে এসছে তাদেরকে আমরা আরও আধুনিক প্রশিক্ষণের জন্য আমাদের সেখানে রেখে তাদেরকে শেখানো। শ্যামলবাবু একটা কথা বলেছেন, যতক্ষণ পর্যন্ত তাদেরকে রেসিডেন্সিয়াল রেখে যতক্ষণ পর্যন্ত তাদেরকে শেখানো না যাবে, ততক্ষণ পর্যন্ত তাদেরকে আমরা ভালো প্রশিক্ষণ দিতে পারবো না। এর জন্যই আমি বলেছি, আপনি শুনেছেন হয়তো, আমার বক্তব্যের মধ্যে ছিল যে বাধারঘাটে দশরথ দেব যে আমাদের স্পোর্টস কমপ্লেক্স যেটা রয়েছে, পুরনো যে ইনফ্রাস্ট্রাকচার রয়েছে তো রয়েছে সেখানে আমরা অনেকগুলো একসঙ্গে, আগের পুরনো সুইমিং পুল রয়েছে যেটা আপনারা বানিয়েছেন, আমরা সেটাকে আরো আধুনিক করেছি। পাশাপাশি আমরা সুইমিং পুল তৈরি করছি, আমরা সেখানে সিনথেটিক অ্যাথলেটিক ট্র্যাক বানিয়েছি, সেখানে হকি ট্র্যাক বানিয়েছি, সেখানে ন্যাচারাল ঘাসের মাঠ বানিয়েছি, সেখানে আমরা সিনথেটিক ফুটবল মাঠ বানিয়েছি। আমি আমন্ত্রণ করবো আপনারা দেখে আসবেন। এটা আমরা ভারতবর্ষের অন্যান্য ছোট রাজ্যগুলোর থেকে কোনো অংশে পিছিয়ে নেই। আমি বলতে পারবো এই বিধানসভায় দাঁড়িয়ে উত্তর পূর্বাঞ্চলের মধ্যে যতগুলো ছোট রাজ্য আছে তার মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট কোনো যদি স্পোর্টস কমপ্লেক্স আজকে বাধারঘাট, হয়তো আমি বলার জন্য না, আপনারা যাবেন, যেখানে একসঙ্গে, এটা আপনারা বানিয়েছেন, দশরথ বাবুর নামে আপনারা বানিয়েছেন, কিন্তু সেখানে কিচ্ছু ছিল না। এই সরকারের আমলে সেখানে আজ একটা সিনথেটিক অ্যাথলেটিক ট্র্যাক হয়েছে, সেখানে হকি মাঠ হয়েছে, সেখানে ফুটবল ন্যাচারাল ঘাসের মাঠ বানিয়েছি, আমরা সিনথেটিক ফুটবলের মাঠ বানিয়েছি, টেনিস কোর্ট বানিয়েছি, জুডো হল বানিয়েছি, ক্যারেটে হল বানিয়েছি। সেটাকে আমরা একটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড দেওয়ার চেষ্টা করছি যেখানে করতে পারে। এখন প্রশ্ন হলো সেখানে থেকে খেলাধুলা শেখার জন্য ছাত্র থাকবে কোথায়, খেলোয়াড়রা থাকবে কোথায়? তার জন্য সেখানে বাজারঘাট স্থিত আমি বলেছি আপনাদের স্টেট স্পোর্টস কমপ্লেক্সে একটা স্পোর্টস হোস্টেল বানাচ্ছি আমরা। অলরেডি কাজ শুরু হয়েছে, সেটা হয়তো 2026-এর শেষ দিকে সেটা কমপ্লিট হবে। সেখানে এরকম হাজারখানিক ছেলেমেয়েরা থেকে যেন খেলাধুলা করতে পারে, তার জন্য একটা আমরা কমপ্লেক্স তৈরি করছি। তো মোটামুটি আমাদের এগুলো চলছে এবং আগামী দিনে আপনাদের যে পরামর্শ আপনারা যেগুলো বলছেন আমরা সেগুলোকেও সামিল করা চাইবো, যে আমরা বিধানসভা এলাকায় যেন আমরা করতে পারি প্রত্যেকটা বিধানসভাতে, সেটা আমাদের লক্ষ্য থাক। ধন্যবাদ। ধন্যবাদ। এখন দৃষ্টি আকর্ষণীয় নোটিশ, আর সময় আর দেওয়া যাবে না, মন্ত্রী বলে দিয়েছে, আর এখন বলা যাবে না। অন্য বিষয় পরে বলবেন। অন্য বিষয় কি যে কোনো টাইমে বলা যায় নাকি? এগুলি যদি করেন তাহলে কি হবে? যার যার বিষয় এসছে এগুলি বলবে না। আমার মনে হচ্ছে এই যে কলিং অ্যাটেনশন গুলি যারা এনেছে ওনারা বলে, ঠিক আছে, ওটা সাজেশন থাকলে বলে দিব অন্যভাবে। ঠিক আছে। মাননীয় সদস্যগণ, এখন সবার কার্যসূচি হলো দৃষ্টি আকর্ষণীয় নোটিশ। আজ 3টি দৃষ্টি আকর্ষণীয় নোটিশের উপর সংশ্লিষ্ট দপ্তরের দায়িত্বপ্রাপ্ত মাননীয় মন্ত্রীগণ বিবৃতি দিতে স্বীকৃত হয়েছিলেন। প্রথম দৃষ্টি আকর্ষণীয় নোটিশটি যুগ্মভাবে উত্থাপন করেছেন মাননীয় সদস্য শ্রী নির্মল বিশ্বাস এবং শ্রী শৈলেন্দ্র চন্দ্র নাথ। নোটিশটির বিষয়বস্তু হল ধর্মনগর থেকে আগরতলা বায়া কৈলাসহর কমলপুর খোয়াই এই জাতীয় সড়কটির বেহাল অবস্থা সম্পর্কে।
এখন আমি উক্ত দৃষ্টি আকর্ষণীয় নোটিশটির উপর বিবৃতি প্রদানের জন্য পূর্ত এনএইচ দপ্তরের দায়িত্বপ্রাপ্ত মাননীয় মন্ত্রীকে অনুরোধ করছি। মাননীয় ইনচার্জ অধ্যক্ষ মহোদয়, দৃষ্টি আকর্ষণী নোটিশ অর্থাৎ কলিং অ্যাটেনশনে মাননীয় বিধায়ক শ্রী নির্মল বিশ্বাস মহোদয় এবং শ্রী শৈলেন্দ্র চন্দ্রনাথ মহোদয় ধর্মনগর থেকে কৈলাসহর, কমলপুর, খোয়াই হয়ে আগরতলা পর্যন্ত জাতীয় সড়কের বেহাল অবস্থা সম্পর্কে আমরা সবাই জানি যে 2014-15 সালের আগে ত্রিপুরায় মাত্র দুটো জাতীয় ন্যাশনাল হাইওয়ে ছিল। একটা হচ্ছে NH-08 চুরাইবাড়ি থেকে আগরতলা এবং এটা 198 কিলোমিটার। NH-44 মনু থেকে সিমলুং 134 কিলোমিটার, অর্থাৎ সর্বমোট 332 কিলোমিটার ছিল। পরবর্তী সময়ে আরও 4টি জাতীয় সড়কের ঘোষণা হয়। সেগুলো হচ্ছে NH-208, 208-এর মধ্যে কুমারঘাট থেকে কৈলাসহর থেকে কমলপুর, খোয়াই এবং সেটা আমরা দেখেছি যে অমরপুর থেকে সেটা সাবরুম, এইভাবে এটা দেওয়া আছে এবং তার যে দৈর্ঘ্য 265 কিলোমিটার। NH-208A সেটা কৈলাসহর থেকে কুর্তি 45 কিলোমিটার। NH-108B খোয়াই এবং আগরতলা 55 কিলোমিটার। NH-108 সেটা জুলাইবাড়ি বিলুনিয়া 22.90 কিলোমিটার। পরবর্তীকালে পর্যায়ক্রমে NH-08 আগরতলা থেকে সাবরুম এবং ওয়েস্টার্ন বাইপাস যেটা কাজ শুরু হয়েছে অলরেডি 25.40 কিলোমিটার। এবং এই যে ওয়েস্টার্ন বাইপাস সেটা লেম্বুছড়া এয়ারপোর্ট হয়ে লঙ্কামোড়া, রামনগর এবং কুড়িপুকুর হয়ে আমতলিতে যাবে এবং সেটা গিয়ে NH-08-এ গিয়ে যেটা ওখানে আছে সেটা গিয়ে যুক্ত হবে। আরেকটা হচ্ছে উদয়পুর থেকে শ্রীমন্তপুর, সেখানেও একটা NH আছে 34.50 কিলোমিটার এবং এই যে টোটাল আমাদের কাছে এখন সেটাকে ডিজাইন যে দৈর্ঘ্য আছে সেটা হচ্ছে 923.31 কিলোমিটার। ধর্মনগর থেকে আগরতলা ভায়া কৈলাসহর, কমলপুর এবং খোয়াই যে রাস্তাটি সেটা হচ্ছে NH-208A, NH-208 এবং NH-108A পড়েছে এবং মোট দৈর্ঘ্য 155.5 কিলোমিটার এবং সেই সবকটি কাজেই NHIDCL-এর তত্ত্বাবধানে আছে। এবং উত্তর ত্রিপুরা থেকে কৈলাসহর, কমলপুর, খোয়াই হয়ে আগরতলা পর্যন্ত যে সড়কটি সেটা 3টি ন্যাশনাল হাইওয়েতে বিভক্ত। NH-208 সেটা কুর্তি কৈলাসহর, মোট ডিজাইন লেন্থ 36.50 কিলোমিটার। NH-208 কৈলাসহর, কমলপুর, খোয়াই মোট ডিজাইন লেন্থ 80.20 কিলোমিটার। NH-108B সেটা খোয়াই থেকে আগরতলা মোট ডিজাইন লেন্থ হচ্ছে 38.80 কিলোমিটার। এই জাতীয় যে সড়কগুলো সেগুলো দুটোই লেনে সেটাকে ডেভেলপমেন্ট এবং যাতে প্রশস্তি করা যায় তার জন্য 11টি প্রকল্প গ্রহণ করা হয়েছে। এর মধ্যে 8টি প্রকল্পে 2 লেন পর্যন্ত যে উন্নতিকরণ এবং তার যে প্রশস্তিকরণ সেই কাজটা কমপ্লিট হয়ে গেছে এবং 3টি প্রকল্পের কাজ চলছে এবং সেগুলো এরকম: কুর্তি থেকে কৈলাসহর NH-208A সর্বমোট 36.5 কিলোমিটার এবং ধর্মনগর থেকে যে কৈলাসহর 25.29 কিলোমিটার সেটাকেও 2 লেন পর্যায়ের উন্নতিকরণের কাজ শেষ হয়ে গেছে। বাকি রাগনা থেকে কুর্তি 11.21 কিলোমিটার এর যে কাজ তার মধ্যে 19% কাজ শেষ হয়ে গেছে এবং যা বলা হয়েছে আমার কাছে রিপোর্ট দেওয়া হয়েছে এটা মানে আগামী
2026-এ 2/3 সেটা সমাপ্তি হবে। কৈলাসহর থেকে খোয়াই NH 208 সড়কের সর্বমোট 80.2 কিলোমিটারের মধ্যে ফুলতলি থেকে খোয়াই 72.10 কিলোমিটার, সেটাও 2 লেন যে পর্যায় 2 লেনের যে উন্নতিকরণ সেটারও কাজ শেষ হয়েছে। বাকি কৈলাসহর থেকে ফুলতলি 8.10 কিলোমিটারে কাজ 96% কমপ্লিট হয়ে গেছে, সেটারও সমাপ্তির যে ডেট আমার কাছে রাখা হয়েছে সেটা হয়েছে 30/9/2025। এখন যে এখানে যে বিষয়টা এখানে রাখা হয়েছে কলিং অ্যাটেনশন, সেখানে আমি আসছি। আমি বিশেষ করে এগুলো বললাম যাতে আমাদের সবারই একটা মানে এই ন্যাশনাল হাইওয়ে কোনটা কোন জায়গায় এবং তার যে কি নাম, তার জন্য আমি এটা বিস্তারিত এখানে সবার অবগতির জন্য আমরা রেখেছি। জুরিছড়া থেকে বামুনছড়া প্যাকেজ 3 এটাকে নাম দেওয়া হয়েছে। এটাকে বলছে ডিফেক্ট লাইবিলিটি পিরিয়ড, DLP শর্ট ফর্মে। এবং এর মধ্যে যে এই যে ডিফেক্ট লাইবিলিটি পিরিয়ড, সেই কারণে সেখানে NHIDCL-কে যে যান চলাচলের জন্য যেহেতু এটাকে উপযুক্ত করতে পারেনি, 3বার ওনাদেরকে নোটিশ দেওয়া হয়েছে। কেন হয়েছে, কি হয়েছে, সেগুলো তো আমরা তো যখন হয়ে যাওয়ার পরে ঘটনা ঘটেছে তারপরেই কিন্তু আমরা সেটাকে পদক্ষেপ নিচ্ছি। তো সেখানে তাকে আইনের বিষয় আছে, ফট করে আমি ওদেরকে বাদও দিতে পারবো না। তার জন্য আমরা 3/7/25, 17/7/25 এবং 1/8/25 3বার নোটিশ দিয়েছি। তারপরেও এই যে ডিফেক্ট লাইবিলিটি পিরিয়ড যে শব্দটা আমি বললাম, সেটা কিন্তু এই আইনের মধ্যে পড়ে যে তুমি এই টাইমে তাকে 3বারের মতো তুমি নোটিশ দিতে পারো। তারপরে দেখা গেছে যে উক্ত যে ঠিকাদার আছে সে সেখানে পুনরায় এই যে কাজটা না করার জন্য রিস্ক অ্যান্ড কস্ট আরেকটা টার্ম, দিস হোয়াট ইজ রিস্ক অ্যান্ড কস্ট? It often used in contracts where client may recover the costs and penalties of contractor breaches of the agreement. তো এই যে মানে PWDর ক্ষেত্রে রাস্তা তৈরির ক্ষেত্রে এই বিষয়গুলো আছে এবং এর উপর ভিত্তি করে আবার দরপত্র আহ্বান করা হয়েছে এবং সেটা 23/9/2025 সেটা খোলা হবে। বামনছড়া থেকে শ্রীরামপুর সেটা প্যাকেজ 4, সেটাও ওই ডিফেক্ট লাইবিলিটিস পিরিয়ড এর মধ্যে রয়েছে এবং সেখানেও যান চলাচল যেহেতু উপযুক্ত করতে পারেনি, সেখানেও NHIDCL তারা তাদের হাতে যেহেতু তারাই এটা টেন্ডার করে থাকে এবং সেখানে 3বার সেখানেও নোটিশ দিয়েছে। তারিখগুলো হচ্ছে 3/7/2025, 17/7/2025, 1/8/2025। তারপরেও একই বিষয়, তারা সেই যেহেতু এই কাজটা করেনি তার জন্য রিস্ক অ্যান্ড কস্ট আমি যে বিষয়টা বললাম তার উপর ভিত্তি করে আবার টেন্ডার দেওয়া হয়েছে, টেন্ডার কল করা হয়েছে এবং টেন্ডারের পরে এখানে যিনি পেয়েছেন ওনাকে মানে অলরেডি বরাদ দেওয়া হয়েছে 19/9/2025। শ্রীরামপুর থেকে খোয়াই এটা প্যাকেজ 5, সেখানেও ডিফেক্ট লাইবিলিটিস পিরিয়ড সেইভাবেই মানে নোটিশ দেওয়া এবং যে আমি কথাটা বললাম রিস্ক অ্যান্ড কস্ট এগুলো পর্যায়ক্রমে আসতে হবে, এছাড়া উপায় নেই। এটা সত্য যে 208 রাস্তার যে গত বছর যে বৃষ্টিপাত হয়েছে তাতে করে আমাদের বিরাট ক্ষতি হয়েছে এবং তাতে করে আমরা দেখেছি যে পেভমেন্ট এবং সেটেলমেন্টের যে বিভিন্ন জায়গায় ক্ষতি, সেখানে ভীষণভাবে ক্ষতি হয়েছে। আমি নিজেও ওই রাস্তা দিয়ে আমরা যাই, আমরা অনেকেই যাই, নিজেও আমরা গিয়েছি এবং এতে করে আমরা বিভিন্ন পত্রপত্রিকায় সোশ্যাল মিডিয়াতে আমরা দেখতে পাই সেগুলো। তো আমরা যখন এগুলো দেখি আমরাও কিন্তু আমি বারবার বলছি আমাদের সরকার খুবই সেন্সিটিভ এবং এটা বললেই, কারণ এটা আমাদের PWDর আন্ডারেও না, এটা NHIDCL এবং সেখান থেকে দিল্লির থেকে MORTS থেকে টাকা মনিটর করা হয়। তো যখন ওনাদের সাথে আমরা কথা বলি, দিল্লির সাথে আমি কথা বলি, তারপর 7/5/2025 তারিখে যে সংস্কার কাজগুলো যাতে মানে ওখানে মানে পরিদর্শন করে তার জন্য ওনাদেরকে আমি বলি এবং সেই অনুযায়ী সেক্রেটারি PWD, এক্সিকিউটিভ ডাইরেক্টর NHIDCL এবং ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট খোয়াই ডিস্ট্রিক্টের এবং ডেপুটি জেনারেল ম্যানেজার NHIDCL তেলিয়ামুড়া, PWD অফিসিয়াল এবং অথরিটি ইঞ্জিনিয়ার অর্থাৎ প্রকৌশলী যারা এই বিষয়টা বুঝেন এবং EPC ঠিকাদার সেখানে ছিল। EPC মতলব ইঞ্জিনিয়ারিং, প্রকিউরমেন্ট অ্যান্ড কনস্ট্রাকশন। তো তারা গিয়ে সেখানে দেখেন
এবং সেই রিপোর্ট আমরা পাই, কিন্তু উই ওয়ার নট স্যাটিসফাইড। তো এইসব কারণে এই যে ওভারঅল পেভমেন্ট যে কি কারণে সেটা হলো, সেখানে প্রবলেম, তার জন্য NHIDCL সেন্ট্রাল রোড রিসার্চ ইনস্টিটিউট অর্থাৎ CRRI তাদেরকে নিযুক্ত করে। NHIDCLকে বারবার আমরা বলি, সেখানে CRRI ওনাদেরকে নিযুক্ত করে। তারপর 8/5/2025 তারিখে সেক্রেটারি PWD, এক্সিকিউটিভ ডাইরেক্টর NHIDCL এই যে সমস্যা কেন হচ্ছে তার জন্য, কারণ এটা নিয়ে প্রায় পত্রপত্রিকায় উঠছে, আপনারা এই বিষয়ে কথা বলছেন, আমাদের যারা বিধায়করা আছেন, আমাদের মন্ত্রী বাহাদুরও এইসব বিষয়ে কথা বলেন, নিশ্চয়ই বলবেন, কেন বলবেন না, যে সমস্যা হচ্ছে। সাধারণ মানুষেরও এই বিষয় নিয়ে গাড়ি মাটির নিচে চলে যাচ্ছে, এইসব আমরা দেখি। তো কেন হচ্ছে এবং আমরা কি কি করছি তার জন্য একটা এই সাংবাদিক সম্মেলন 8/5/2025 তারিখ আমাদের সেক্রেটারি PWD এবং এক্সিকিউটিভ ডাইরেক্টর NHIDCL ওনাকে ওখানে বসানো হয়েছে এবং এই বিষয়টা সংবাদ মাধ্যমে সবাইয়ের গোচরে আনা হয়েছে। রাজ্য সরকার যে এই বিষয়টি ম্যানেজিং ডাইরেক্টর NHIDCL এর, সেটা ওখানে আমরা বলেছি। আমি নিজে 10/5/2025 তারিখে জিও লেটার আমি মাননীয় মন্ত্রী আমাদের ইউনিয়ন মিনিস্টার নীতিন গডকরি যে হস্তক্ষেপ করার জন্য আমি বলেছি, ওনাকে আমি ফোনে কথা বলেছি। পরবর্তী সময়ে হয়তো আবার ওনার সাথে আমি গিয়েও কথা বলেছি যে NHIDCLকে বলার জন্য, নির্দেশ দেওয়ার জন্য, যাতে বিষয়টা অতি সত্বর। আপনারা সবাই জানেন যে ত্রিপুরাতে 12 মাসের মধ্যে 4 মাসেই খালি কাজ করার টাইম থাকে, আর বাকি সময় তো সবসময় বৃষ্টিপাত থাকে। তো এক তো বৃষ্টি, আরেক দিক দিয়ে কাজ করা যাচ্ছে না, 4 মাস যে আসে। তো আমরা বারবার, আমি PWDর সাথে আমি বারবারই বসি, আমি বলি যে যত অফিসিয়াল কাজগুলো আছে সেগুলো যেন এই 8 মাস যেন এই কাজগুলো হয়ে যায়, আর ফিল্ডে যেন 4 মাসে চলে যায়, তাতে করে। কারণ আমরা দেখছি বেশিরভাগ ক্ষেত্রে এটা অনেক দিন ধরে আসছে, অফিসিয়াল প্রসিজিওরগুলো এত মানে সমস্যা থাকে, যে কারণে আলটিমেটলি দেখা যায় যে কাজের যখন সময় 4 মাস তখন কাগজপত্র চলছে। তো সেই দিকে আমরা নজর দিচ্ছি, যাতে করে কাজের সময় খালি কাজ আর বাকি সময় অ্যাটলিস্ট অফিসিয়াল কাজ হয়। সেন্ট্রাল রোড রিসার্চ ইনস্টিটিউট, যেটা আমি বললাম টিম, 23/6/2025 থেকে এখানে 28/6/2025 পর্যন্ত ওনারা ওই সাইটটি ওনারা পরিদর্শন করেন, এবং ডাইরেক্টর যিনি টেকনিক্যাল 2 এবং এক্সিকিউটিভ ডাইরেক্টর টেকনিক্যাল হেডকোয়ার্টার NHIDCL 27/6/2025 তারিখে এই যে বিষয়গুলো দেখলো। আমরা সেক্রেটারিতে আমার সাথে ওনারা দেখা করেন, বৈঠকও করেন। আমার তো মানে সমস্ত মানুষের হয়ে আমি উষ্মা প্রকাশ করলাম যে এটা কতদিন চলবে, আপনারা তাড়াতাড়ি করুন। তো তারা আমাদের যেটা বললেন যে 2 মাস ধরে প্রয়োজনীয় যে কর্মী এবং সরঞ্জাম সেগুলো যাতে সেখানে পৌঁছানো যায় তার ব্যবস্থা ওনারা করছেন। এবং এখানে এই যে অনুপযুক্ত কিছু জায়গার মধ্যে দেখা গেছে যে মেশি ল্যান্ড, মানে সেগুলো কিন্তু প্রপারলি বোঝা যায়নি, আগে কিন্তু বুঝতে পারেন। তো আমি বলেছি যে এইগুলো তো আপনারা আগের থেকে বোঝা হচ্ছে, ডিপিআর যখন তৈরি করেন, কিন্তু ওই যে এত নিচে যে আগের থেকে ওরা বুঝতে পারেনি, তো অনেক জায়গায় এটাকে ডাইভার্ট করবে ইত্যাদি ইত্যাদি আমাদের বলল। তো সেই জায়গায় দাঁড়িয়ে এখন ওরা যে অনুপযুক্ত মাটি সেটাকে ওরা অপসারণ করার চেষ্টা করছে, সেখানে মাটি অপসারণ করে বালি দিচ্ছে, এবং বালি এবং মাটি দিয়ে যেটা উপযুক্ত মাটি দিয়ে সেখানে বসানোর চেষ্টা করছে, এবং সেটা প্রায় 1 থেকে 2 মিটার গভীরতা পর্যন্ত ওনারা করছেন। এরপর পুনরায় সেটা দেওয়ার পর, এগুলো টেকনিক্যাল টার্ম, PWDর যারা আছেন ইঞ্জিনিয়াররা ভালো বুঝবেন, GSB অর্থাৎ গ্রেনিউলার সাব বেস সেটা ওখানে দিচ্ছেন। তাছাড়া WMM স্তর দিয়ে সেটাকে ভরাট করছেন, অর্থাৎ ওয়েট মিক্স ডেকডাম সেই দিয়ে ওটাকে ভরাট করছেন। এবং ওনারা বলেছেন যে পরবর্তী সময়ে যদি বৃষ্টিপাত বন্ধ হয় তারপর সেটাকে নতুন বিটি মাছ দিয়ে সেই যে স্তর সেই লেয়ার সেখানে দেবে। রাজ্য সরকার 5/7/2025 তারিখে ত্রিপুরা রাজ্যের যে এইসব বিভিন্ন যে প্রকল্পগুলো নিয়ে আমরা আলোচনা করেছি, ম্যানেজিং ডাইরেক্টর NHIDCL তাদেরকে নিয়ে আবার ত্রিপুরাতে আসার জন্য অনুরোধ করেছিলাম, এবং সেই হিসাবে ম্যানেজিং ডাইরেক্টর 10/8/2025 থেকে 12/8/2025 ত্রিপুরাতে আসেন এবং ওই অংশটি আবার ওনারা পরিদর্শন করেন। এখন কথা হচ্ছে সেখানে
ওনারা যে যাওয়ার পরে স্থান পরিবর্তনের সময় ঠিকাদার এমডিকে অবহিত করেন যে প্রচলিত যে পদ্ধতি নর্মাল যেভাবে রাস্তা তৈরি করা হয় সেইভাবে সেটাকে যাতে এর থেকে বেরিয়ে নতুনভাবে আরও কিছু করা যায় কিনা সেইভাবে তারা যে তাদের ডিপার্টমেন্ট আছে টেকনিক্যাল টিম তাদের সাথে কথা বলে সেটা সংস্কার কাজ করছে এখানে। ওনারা আমাদেরকে অবহিত করেছেন যে বর্ষার ঠিক পরেই নতুন বিটুমিনের স্তর স্থাপন করবেন এবং ম্যানেজিং ডাইরেক্টর 11/8/2025 NHIDCL উনি আমার সাথেও দেখা করেন। তো বর্তমানে যে ইপিসি ঠিকাদার ওনারা বিভিন্ন যে সংশোধন করা দরকার তার ব্যবস্থা নিচ্ছেন এবং ওনারা বলেছেন যে 1-2 মাসের মধ্যে কাজ সম্পন্ন হবে। তবে 13/9/2025 তারিখে ঠিকাদারকে 60 দিনের কিউর পিরিয়ড নোটিশ জারি করা হয়েছে। দিস ইজ দেয়ার মানে টেকনিক্যাল থিংস। যদি নির্ধারিত সময়ের মধ্যে ত্রুটিগুলি সংশোধন করতে ব্যর্থ হয় তাহলে টার্মিনেশন এর উদ্যোগ নেওয়া হবে, সেইভাবে বলা হয়েছে। আমাদের ইউনিয়ন মিনিস্টার মাননীয় মন্ত্রী গডকারিজি 22/7/2025 তারিখে একটা ডিও লেটার আমাকে জানিয়েছেন যে যে অংশটি যান চলাচলের উপযোগী যাতে রাখা যায় এবং যান চলাচলে যাতে বিঘ্ন না হয় তা নিশ্চিন্ত করার জন্য উনি NHIDCLকে বলেছেন অলরেডি। উনি আমাকে এইরকমও বলেছেন প্রয়োজন হলে তাদেরকে যদি কোনো জায়গায় দেখা যায় কোনো রকম খামতি আছে তো তাকে আমি বের করে দেবো, এইরকম আমাকে বলেছেন। খোয়াই থেকে আগরতলায় NH 108B যে সেটা সর্বমোট 38.80 কিলোমিটার, এর মধ্যে খোয়াই থেকে সুবল সিং 14 কিলোমিটার আর লেম্বু ছড়া থেকে মোহনপুর 12.8 কিলোমিটার, অর্থাৎ সর্বমোট 26.80 কিলোমিটার। এটাকেও 2 লেন পর্যায়ে কাজ উন্নতি করা হয়ে গেছে। বাকি সুবল সিং থেকে মোহনপুর 12 কিলোমিটার, এর মধ্যে 35% কাজ শেষ হয়ে গেছে। সমাপ্তির তারিখ ওনারা বলেছেন যে বাকি যেটা আছে 13/11/2026। খোয়াই থেকে সুবল সিং প্যাকেজ 3 সেখানেও ডিফেক্ট লাইবিলিটি পিরিয়ডের মধ্যে আছে এবং সেখানেও একই পদ্ধতিতে 5 বার ওনাদেরকে নোটিশ করা হয়েছে বিভিন্ন ডেটে, আমি আর বলছি না সবগুলোর নাম। সেখানেও রিস্ক অ্যান্ড কস্ট যে বিষয়গুলো আছে তারপর নতুন করে দরপত্র দেওয়া হয়েছে এবং একই বিষয়ে যদি তারা ঠিক না করে টার্মিনেশন লেটার দেওয়া হবে। সুবল সিং থেকে মোহনপুর রাস্তার কাজ চলছে এবং সেটা প্যাকেজ 2 এবং চুক্তিমতো বাইপাস যে ওল্ড যে রাস্তার কাজ না করার জন্য উক্ত ঠিকাদারকে 4 বার নোটিশ দেওয়া হয়েছে। তারপরেও উক্ত ঠিকাদার কাজ না করায় ওনাদেরকে আবার সেই রিস্ক অ্যান্ড কস্টের মাধ্যমে নতুন করে আবার টেন্ডার করা হয়েছে এবং সেটা হচ্ছে 20/9/2025। সাম্প্রতিক মাসগুলোতে আমরা দেখছি বিভিন্ন জায়গায় বৃষ্টিপাতের কারণে পিট হোল বা এই যে গর্ত এবং ক্ষতি হয়েছে সেই অনুযায়ী যে গর্তগুলো যাতে ওয়েট মেস্ট্রিক যে ম্যাকাডাম অর্থাৎ WMM সেই বিষয় দিয়ে যারা ভরাট করা হয় তার জন্য আমি এবং আমাদের দপ্তর ইঞ্জিনিয়ার ওনাদেরকে আমি বলেছি, ওনারাও সেইভাবে কাজ করছেন। ইপিসি ঠিকাদাররা বৃষ্টি থামার পর DBM অর্থাৎ ড্যান্স বিটুমিনাস ম্যাকাডাম কাজ সম্পন্ন করার আশ্বাস দিয়েছেন যাতে করে এটা ধসে না পড়ে সেই ব্যবস্থা ওনারা করবেন এবং আমি আশা করি জাতীয় সড়কের যে আমাদের যে যানবাহনের চলাচলের সেটাকে যাতে উপযোগী হয় তার জন্য দিনরাত করার জন্য ওনারা বলেছেন যে কাজ করছেন ওনারা এবং রাস্তাটি রক্ষণাবেক্ষণের জন্য চুক্তির বিধান অনুসারে আরও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। NHIDCL NH 108B এবং NH 208 আগরতলা থেকে কুমারঘাট পর্যন্ত সম্পূর্ণ অংশের পেভমেন্টের যে মূল্যায়ন সমীক্ষা পরিচালনার জন্য যেটা আমি একটু আগে বললাম CRRI-কে নিযুক্ত করা হয়েছে এবং ওনারা সেই দল প্রাথমিকভাবে এটাকে এক্সামিন করেছে এবং তার পুরো ব্যবস্থা তারা নেবেন সেই কথাটা আমাকে বলেছেন। ধন্যবাদ স্যার।